দক্ষিণ ভারতের একটি ছোট্ট শহর। রীতি অনুযায়ী দেবীর পুজো উপলক্ষে 9 দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। শহরের মানুষেরা যখন সেই উৎসবে ব্যস্ত, তখনই শহরের একটি সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন লেগে পুরো ফ্যাক্টরিটি ভস্মীভূত হয়ে যায়। এরপর পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে গতরাতে শহরের একটি মেয়েও মিসিং হয়েছে। আর পুলিশ ওই মেয়ের নিখোঁজের রহস্য বের করতে গিয়ে পড়ে যায় বিশাল বড় এক গোলক ধাঁধায়। কারণ এই শহরের মানুষগুলোকে যতটা মাসুম মনে হয়, তারা মোটেও তা নয়। এই শহরের প্রতিটি মানুষের জীবনে আছে এক একটি ডার্ক সিক্রেট। পুলিশের তদন্ত যতই সামনের দিকে আগাতে থাকবে, ততই একের পর এক নতুন টুইস্ট আসতে থাকবে। সত্যি বলছি, আপনার কল্পনা যেখানে শেষ, সেখান থেকে নতুন টুইস্টের শুরু। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2022 সালে মুক্তি পাওয়া ক্রাইম, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর একটি ওয়েব সিরিজ সুডাল দি ভর্টেক্সের কথা। এটা এমন একটা সিরিজ যা আপনার সকল এক্সপেকটেশনকে হার মানাবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি সুডাল দি ভর্টেক্সের গল্প। দক্ষিণ ভারতের সোমবালুরের একটি সিমেন্ট ফ্যাক্টরি। অনেকদিন ধরে ফ্যাক্টরিটি লোকসানে পড়ে বন্ধ হওয়ার উপক্রম। শ্রমিকদের বেতনও ঠিকমতো পরিশোধ করতে পারছে না। এজন্য শ্রমিকরা বিক্ষোভ করছে। এই ব্যক্তির নাম শানমুগান। শানমুগান মূলত এই শ্রমিক ইউনিয়নের লিডার। তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে। তবে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করায় ফ্যাক্টরি সিইও তিলকের কথা মতো পুলিশও এসেছে। ইনি হচ্ছেন লোকাল থানার ইন্সপেক্টর রেজিনা। পুলিশকে সামনে রেখে তিলক ওয়ার্কারদের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই কাজে ফিরে যাও, নয়তো নতুন মজদুর আনতে আমার একটু সময় লাগবে না। তবে তিলকের কথা শুনে শানমুগান বলে ওঠে, নতুন ওয়ার্কার এনেই দেখো না, পুরো ফ্যাক্টরি আগুনে জ্বালিয়ে দিব। সাথে সাথে ওয়ার্কাররা উত্তেজিত হয়ে উঠছিল। এটা দেখে তিলকও চলে যাচ্ছিল। কিন্তু ওয়ার্কারদের ভিতর থেকে কেউ একজন রেজিনার মাথায় একটি ঢিল ছুঁড়ে মারলে সেখানে থাকা এসআই সাক্কারি শ্রমিকদের উপর লাঠিচার্জ শুরু করে এবং মারতে মারতে তাদেরকে সরিয়ে দেয়। এদিকে ফ্যাক্টরির মালিক মানে তিলকের বাবা ভাস্কর ভাদ্রে কারের মধ্যে বসে সব কিছুই দেখছে। এরপর শানমুগান তার ছোট ভাই গুনাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এ হচ্ছে গুনার ওয়াইফ সেলভি। শানমুগান তার মেয়ে নীলার কথা জানতে চাইলে সেলভি বলে স্কুল থেকে ফিরেই পড়তে বসেছে। শানমুগান গুনার কাছে জানতে চায়, রাতে তোর মন্দিরে যেতে হবে তাই না? গুনা বলে, হ্যাঁ, মাঝরাতে আমাকেই তো মন্দিরের পতাকা ওঠাতে হবে। এরপর শানমুগান ঘরে ফিরে দেখে তার মেয়ে নীলা নিজের রুমে স্পিকার বাজিয়ে ডান্স করছে। শানমুগান পাশে নীলার ব্যাগের মধ্যে নীলার মার্কশিটটি দেখতে পায়, যেখানে দেখা যায় নীলা 2 সাবজেক্টে ফেল করেছে। এজন্য শানমুগান একটু রেগেই নীলার রুমে গিয়ে নীলাকে বকা দিয়ে বলছিল, 2 সাবজেক্টে ফেল করে এসে নাচছিস, এসব করে বেড়ালে তুই পাশ করতে পারবি? আগে তো খুব ভালো পড়াশোনা করতি, এখন তোর কি হয়েছে? নীলা বারবার সরি বলছিল। তারপর শানমুগান নীলার স্পিকারটি নিয়ে নেয়। সাথে এটাও বলে দেয় যে এখন থেকে যতদিন পর্যন্ত তুই ভালো মার্কস না পাবি, তোর নাচ গান সব কিছু বন্ধ। এদিকে মায়েন্না কোল্লাই উপলক্ষে দূর দূরান্ত থেকে সবাই উৎসবে আসতে শুরু করেছে। রেজিনাও এর জন্য 2জন কনস্টেবলকে বলে দেয়, মায়েন্না কোল্লাইয়ের এই 9 দিন তোমরা 2জন সব জায়গাতে নজর রাখবে। পাশে থেকে রেজিনার ছেলে আদিশ্যাম বলছিল, মা সাক্কারাই ভাইয়া কল করেছে, 5টায় মেয়ে পক্ষ আসবে। মূলত আজ সাক্কারাইয়ের বিয়ে পাকা হবে, এজন্য রেজিনারাও সেখানেই যাচ্ছে। তবে যাওয়ার পথে তার ফুল কিনছিল। এর মধ্যে আদির 2জন বন্ধু এসে পড়ায় আদি তাদের সাথে আগেই চলে যায়। এরপর আদির বাবা ভাদি ভেলু এসে রেজিনাকে সেখান থেকে নিয়ে যায়। ভাদি ভেলু মূলত তিলকের অ্যাকাউন্টস দেখাশোনা করে। আদি বাবা মায়ের কাছে একটি বাইক আবদার করেছে, সেজন্য 2জন মিলে বাইকের ডাউন পেমেন্ট করতে এসেছে। তাদের কথা আমরা এটাও জানতে পারি, বাইকের টাকাটা তিলকে দিচ্ছে। সোজা কথা বলতে গেলে ওয়ার্কারদের সামাল দেওয়ার জন্য ঘুষ বলতে পারেন। অন্যদিকে নীলাকে দেখা যায় কাপড়ের দোকানে কাপড় পছন্দ করছে। তখনই নীলার সাথে তৃতীয় লিঙ্গের রজনীর দেখা হয়। রজনী এখানে থাকে না, তবে প্রতি বছর মায়েন্না কোল্লাইয়ের সময় সে এখানে আসে। এবারও সে ঈশ্বরনের সাথে এসেছে। আর রজনী নীলাকে খুবই পছন্দ করে। এদিকে বিকেল হতে মেয়ে পক্ষ সাক্কারাইদের বাড়িতে এসেছে। সাক্কারাই যাকে বিয়ে করছে তার নাম হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী এখানে একটি হসপিটালে নার্সের চাকরি করে। আরেকটি বিষয় বলে রাখি, সাক্কারাইয়ের মা মূলত প্যারালাইজ। সে কথা বলতে পারে না, তবে কথা শুনে রিয়্যাক্ট করতে পারে। এরপর সবাই মিলে মার্চের 5 তারিখে সাক্কারাই আর লক্ষ্মীর বিয়ের দিন নির্ধারণ করে দেয়। আর সাক্কাইয়ের বিয়ের আনন্দে রাতের বেলা রেজিনারা সবাই মিলে সাক্কারাইদের বাড়ির ছাদে বসে ড্রিঙ্ক করছিল। এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, এই থানায় সবাই তিলকের থেকে ঘুষ নিয়ে তিলককে সাপোর্ট করছে। যাই হোক, রেজিনা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই সাক্কারাই রেজিনাকে বাড়িতে পৌঁছে দিতে যায়। আর গিয়ে দেখে আদি ঘরের বাইরে বসে আছে। সাক্কারাই আদির কাছে জানতে চায়, তোর না মুন্নার যাওয়ার কথা? আদি বলে, আধা ঘন্টার মধ্যে যাব, বন্ধুদের বার্থডে ট্রিট দিতে হবে না? এদিকে রেজিনা নেশায় বিভোর হয়ে আছে। এখন কিছু বললেও তার মনে থাকবে না, এই জন্য আদি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে, যাতে সকাল হলে রেজিনা জানতে পারে আদি মুন্নার কাছে। অন্যদিকে আজ মধ্যরাতে মন্দিরে পতাকা ওঠানোর মধ্য দিয়ে আগামীকাল থেকে মায়েন্না কোল্লাইয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। সাক্কারাই লক্ষ্মীর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। তখনই সাক্কারাই খেয়াল করে এবছর পূজারী মানুষের মাথার খুলি বহন করছে।
লক্ষ্মীও শুনে বলছিল এটা তো অন্য কেউ বহন করে, মূলত প্রতি বছর এই কাজটা অন্য কেউ করে। এবছর পূজারি করাতে তাদের কাছে একটু আশ্চর্যজনক মনে হচ্ছিল। তবে সাক্কারিয়াতে গুরুত্ব না দিয়ে লক্ষ্মীর সাথে কথা বলতে বলতে বাড়ি চলে যায়। সিন চলে যায় থানায়। রাত গভীর হয়ে গেছে। এর মধ্যে থানায় খবর আসে সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আর খবর পাওয়া মাত্র সাক্কারেও পৌঁছে গেছে। সাক্কারে এসেই দেখে ফ্যাক্টরির সামনে শানমুকানের স্কুটি রাখা, আর শানমুকানও ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছে। এদিকে পুরো ফ্যাক্টরি তখন তাও তাও করে চলছে। কিছুক্ষণের মধ্যে শ্রমিক, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী সবাই এসে পড়ে। খবর পেয়ে ভাস্কর এসেছে। এর মধ্যে একজন বলে ওঠে ওয়াচম্যান মুথুস্বামী ভিতর আটকে পড়েছে। আর এটা শোনা মাত্রই শানমুকান নিজের জীবন বাজি রেখে ফ্যাক্টরির মধ্যে গিয়ে ওই ওয়াচম্যানকে উদ্ধার করে নিয়ে আসে। আর এর কিছুক্ষণ পরই ফ্যাক্টরির একটি ট্যাঙ্কার বিস্ফোরণ হওয়ায় বাইরে থাকা অনেকে আহত হয়। এর মধ্যে মাতাল অবস্থায় তিলক এসেছে। তিলক ভাস্করকে বলছিল শানমুকান করে মাথায় তুলেছিলে, দেখো যেমনটা বলেছিল পুরো ফ্যাক্টরি আগুনে জ্বালিয়ে দিল। তবে ভাস্করের বিশ্বাস শানমুকান কখনো এটা করবে না। এদিকে রেজিনারা আগুন লাগার কারণ খুঁজছে। ফায়ার অফিসারও জানায় আমরা পানি দিয়ে আগুন নিভিয়েছি, শর্ট সার্কিট হবে না, কেউ ইচ্ছা করে আগুন দিয়েছে। কিন্তু সে কে হতে পারে এটা এখন খুঁজে বের করতে হবে। এদিকে শানমুকান বাড়ি ফিরিয়ে দেখে নীলার দরজা বন্ধ। তার মানে নীলা হয়তো ঘুমিয়ে পড়েছে। তবে শানমুকান লক্ষ্য করে পাশে নীলা তার জন্য সরি লিখে রেখেছে। শানমুকান বিষয়টি বুঝতে পারে, তাই নীলার স্পিকারটি সেখানে রেখে নিচের রুমে চলে যায়। এই ফ্যাক্টরিটি তৈরি হওয়ার পর থেকেই শানমুকান এই ফ্যাক্টরিতে চাকরি করে আসছে। তাই ফ্যাক্টরিতে তোলা বিভিন্ন ছবিগুলো দেখে দেখে তার হেলমেটটি হাতে নিয়েই শানমুকান ঘুমিয়ে পড়ে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। সেলবি এসে শানমুকানের কাছে জানতে চায় নীলা কি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। লেট হয়ে যাচ্ছে তো। শানমুকান বলে তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করে দেখো। নীলার ঘরের দরজা তখনও বন্ধ। সেলবিও নীলাকে বারবার ডেকে যাচ্ছে। শানমুকান বলছিল আমি একটু বকা দিয়েছি তাই হয়তো বা এমন করছে, পুরো মায়ের মতো হয়েছে। কিন্তু নীলার দরজার সামনে স্পিকারটি তখনও পড়ে আছে। তবে কিছু সময় পরে সবাই বুঝতে পারে নীলা ঘরে নেই। সেলবিও বলছিল আমার মনে হয় না রাতেও রুমে ছিল। শানমুকান বলছিল আমি তো রাত 4:30টার সময় এসেছি, আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে এই জন্য আর জাগাইনি। তার মানে নীলা গত রাত থেকে মিসিং। তবে শানমুকান ধারণা করছে হয়তো রাগ করে অন্য কোথাও যেতে পারে। আবার নীলার ব্যবহৃত স্কুটিটাও ঘরের পাশে রাখা। স্কুটি ছাড়া নীলা কোথাও যায় না। আবার নীলার ফোনে কল করেও ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সেলবি বলছিল আপনার উপর রাগ করে আবার মায়ের কাছে চলে গেল না তো। গুনাওয়ার দেরি না করে দ্রুত নীলাকে খুঁজতে বেরিয়ে যায়। আবার শানমুকানও নীলার বান্ধবী মালারকে কল করে জানতে চায় নীলাকে তোমার ওখানে গিয়েছে। মালার জানায় তার কাছেও যায়নি। মালার গতকাল টিউশন ক্লাসেই নীলাকে শেষ দেখেছে। সেলবি ও শানমুকানের গোপনে নীলার মা দেবীকে কল করে জানতে চায় নীলাকে আপনার সাথে দেখা করতে আশ্রমে গিয়েছে। কিন্তু দেবী বলছিল নীলা কেন ওখানে আসবে। তবে নীলা যে নিখোঁজ সেলবি সেটা না জানিয়ে ফোন রেখে দেয়। গুনাকে দেখা যায় নীলাকে খুঁজতে নীলার কোচিং সেন্টারে গিয়েছে, কিন্তু সেখানেও নীলার কোনো খোঁজ নেই। আবার শানমুকানও নীলাকে খুঁজতে মার্কেটে গিয়েছে, কিন্তু কোথাও নীলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এজন্য শানমুকান বাড়ি ফিরে আসে। নীলার বড় বোন নন্দিনী কোয়েম্বাটুরে থাকে। তাই সেলবি শানমুকানকে বলছিল নীলা আবার নন্দিনীর কাছে গেল না তো। কিন্তু শানমুকানের কথা কোয়েম্বাটুরে গেলে তো আমাকে বলে যেত। তবে এর আগেও একবার নীলা কাউকে না জানিয়ে নন্দিনীর ওখানে চলে গিয়েছিল। এজন্য কনফার্ম হতে শানমুকান নন্দিনীকে কল করে এবং জানতে চায় নীলা সেখানে গিয়েছে কিনা। কিন্তু নন্দিনীও জানা নীলা সেখানে যায়নি। তবে নন্দিনী বারবার জানতে চাচ্ছিল কি হয়েছে। শানমুকান নন্দিনীকেও বলে দেয় নীলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে সেলভির কথা সন্দেহজনক মনে হয় নীলার মা দেবী আশ্রম থেকে বাড়িতে ফিরে এসেছে। অনেক বছর আগে নীলা আর নন্দিনীকে ছোট রেখেই নীলার মা দেবী আশ্রমে চলে গিয়েছিল। এজন্য দেবী আর শানমুকানের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তবে আসামাত্রই দেবী শানমুকানের কাছে জানতে চাচ্ছিল তুমি ওকে বকনি তো। শানমুকান সত্যিটা বলে দেয় যে গতকালের রেজাল্ট কার্ড এসেছিল, 2 সাবজেক্টে ফেল করেছে। তবে আমি খুব বেশি বকিনি। কিন্তু দেবীর কথা এটাই তো তোমার সমস্যা, যে কোনো কিছুতেই তুমি রেগে যাও। সিং চলে যায় হসপিটালে। গতরাতে ফ্যাক্টরি যে ওয়ার্কার আহত হয়েছিল রেজিনা তাদের রিপোর্ট নিতে এসেছে। এদিকে তিলক বারবার রেজিনাকে বলছিল তুমি জানো যে শানমুকানই কাজটি করেছে, তারপর ওকে অ্যারেস্ট কেন করছো না। কিন্তু রেজিনার কথা তার জন্য প্রমাণ দরকার। শুধুমাত্র আপনার কথাতেই আমরা শানমুকানকে অ্যারেস্ট করতে পারি না। তিলকের কথাও সবার সামনে কাল আমাকে থ্রেট করেছিল যে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিবে। এরপর আর কিসের প্রমাণ দরকার। এর মধ্যেই ভাস্কর এসে দেখে তিলক রেজিনার সাথে কথা বলছে। ভাস্কর জানতে চায় মুত্তুস্বামী কেমন আছে তুমি জানো। তিলক কোনো উত্তর দিতে পারছিল না। তাই ভাস্কর বলছিল তোমার ওয়ার্কার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুমি এখানে এসে পুলিশের সাথে কি কথা বলছো। এরপর ভাস্কর মুত্তুস্বামীকে দেখতে গিয়ে মুত্তুস্বামীর চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা দিয়ে আসে। এদিকে হসপিটালে কাজ শেষে রেজিনারা যখন বের হচ্ছিল সাক্কারাই রেজিনাকে বলছিল ফ্যাক্টরির সিসিটিভি মনিটরিং রুম পুরো পুড়ে গেছে, কোনো ফুটেজ পাওয়া যায়নি। তবে আশেপাশের ফুটেজগুলো কালেক্ট করা হচ্ছে। সাথে এটাও বলে
আমি যখন ওখানে পৌঁছালাম তখন 12টা থেকে 12:30 বাজে। আমি গিয়ে দেখলাম শানমুগানের বাইকটি তখন ফ্রন্ট গেটে রাখা, কিন্তু পাশে থেকে মুথু বলছিল, না স্যার, ফ্রন্ট গেটে না, সাইড গেটে রাখা ছিল। এই জন্য রেজিনা মুথুর কাছে জানতে চায়, তুমি কখন দেখেছ? মুথু বলে, আমি যখন বাড়ি ফিরছিলাম তখন 10টা থেকে 10:15টার দিকে আমি দেখেছি। এই জন্য সন্দেহটা এখন শানমুগানের দিকে যাচ্ছে। এরপর রেজিনারা শানমুগানের বাড়িতে গিয়ে দেখে বাড়ি ভর্তি অনেক লোকজন। রেজিনারা ধারণা করছিল শানমুগান হয়তো আগে থেকে প্ল্যান করে লোকজন জড়ো করে রেখেছে। শানমুগানরা পুলিশ দেখে ভাবছিল হয়তোবা নীলার ব্যাপারে কেউ তাদেরকে জানিয়েছে, কিন্তু সাক্কারাই এসেই শানমুগানকে তার সাথে যেতে বলছিল। কিন্তু শানমুগান জানতে চায় কেন। সাক্কারাই তখন গতকাল আগুনের বিষয়টা বলে যে তুমি সকালে বলে আগুন লাগিয়ে দিবে আর রাতে আগুন লেগে গেল, আর আগুন লাগার সময় তোমার স্কুটিও সেখানে ছিল। অবশ্য অন্য শ্রমিকরা বলছিল একে তো ওনার মেয়ে মিসিং, তারপর তোমরা এসেছো ওনাকে গ্রেপ্তার করতে। এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এটা দেখে রেজিনা এগিয়ে আসে। নীলার মিসিংয়ের বিষয়ে জানতে পেরে রেজিনা শানমুগানের কাছে জানতে চায়, তোমার মেয়ে মিসিং হলে পুলিশের কাছে কেন কমপ্লেন করনি? মানে রেজিনাও ভাবছে সবকিছু হয়তো বা শানমুগানের প্ল্যান করা। এই জন্য জোরপূর্বক তার শানমুগানকে তুলে নিয়ে যায়। তবে যাওয়ার সময় মুথু রেজিনাকে বলছিল, ওরা বলল ওর মেয়ে মিসিং, তারপর আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, কাজটা কি ঠিক হচ্ছে? কিন্তু রেজিনার সাক্কারাই ভাবছে সবকিছু হয়তো বা ওদের নাটক। সাক্কারাইও বলছিল এদের পুরো পরিবারই তো বাড়ি ছেড়ে যাওয়ার অভ্যাস আছে। শানমুগানের ওয়াইফ বাড়ি ছেড়ে আশ্রমে চলে গিয়েছে, আর ওর বড় মেয়ে নন্দিনী আমার ক্লাসমেট ছিল। ও তো মাঝে মাঝেই ওই আশ্রমে চলে যেত, কিন্তু সেখানেও থাকতে না পারে আবার চলে আসতো। অবশ্য রেজিনা বলছিল সবসময় বাচ্চাদের দোষ দিও না, বাবা মায়ের দোষ আছে। মূলত শানমুগান একজন নাস্তিক, অন্যদিকে দেবী খুবই ধার্মিক, এই জন্যই তাদের সংসারের এই অবস্থা। দেবীও বাড়ি ছেড়ে আশ্রমে চলে গিয়েছে। আবার তাদের বড় মেয়ে নন্দিনী এখান থেকে কোয়েম্বাটুরে চলে গিয়ে একটি আইটি কোম্পানিতে জব করছে, আর নীলা শানমুগানের সাথেই ছিল। এখন নীলাও মিসিং। এজন্য রেজিনারাও ধারণা করছে নীলাও হয়তো বা তার মা এবং বোনের মতোই কিছু একটা করতে পারে। সিন চলে যায় থানায়। রেজিনারা শানমুগানকে ধরে আনায় ওয়ার্কার্সরা থানার বাইরে এসে প্রোটেস্ট শুরু করেছে। তবে সাক্কারাই বলছিল কানের উপর কয়েকটা দিলে সব স্বীকার করে নিবে। অবশ্য রেজিনার কথা, ও ওয়ার্কার্স ইউনিয়নের লিডার, এইভাবে কিছু করা যাবে না, আমাকে ওর সাথে কথা বলতে হবে। রেজিনা শানমুগানের কাছে জানতে চায় তোমার সমস্যাটা কোথায়, চুপচাপ স্বীকার করে নাও না কেন? শানমুগান বলে, দেখো আমার মেয়ে মিসিং, আমার মেয়েকে খুঁজতে হবে। এদিকে বাইরে প্রোটেস্টের মাত্রা বেড়ে যাচ্ছে। এই জন্য রেজিনা সাক্কারাইকে বলে, তুই ওই ফ্যাক্টরির আশেপাশে সিসিটিভিগুলো চেক কর, দেখ কোথাও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা, কারণ সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া আমরা বেশিক্ষণ শানমুগানকে আটকে রাখতে পারবো না। দিন গড়িয়ে রাত হয়ে গেছে। একদিকে পুলিশ শানমুগানকে থানায় আটকে রেখেছে, আবার নীলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গুনারাও শানমুগানকে বের করে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আবার এদিকে মায়না কলায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, আর এর মধ্যে এক চরিত্রের আগমন ঘটে, আর সে হচ্ছে শানমুগানের বড় মেয়ে নন্দিনী। নন্দিনী সোজা থানায় গিয়ে তার বাবা শানমুগানের সাথে দেখা করে। নন্দিনী দেখছিল সাক্কারাই বসে বসে টিভি দেখছে। এজন্য রাগের মাথায় নন্দিনী টিভির কেবল ছিঁড়ে ফেলে এবং সাক্কারাইকে বলে, একদিকে একটি মেয়ে মিসিং আর তোমরা এখানে বসে বসে টিভি দেখছ। কিন্তু সাক্কারাইয়ের কথা, কেউ আমাদের কাছে কমপ্লেন করলে তারপরে তো আমরা অ্যাকশন নিব। নন্দিনী বলে, যে কমপ্লেন করতে এসেছিল তাকে তো ফ্যাক্টরি চালানোর দায়ে তোমরা জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছ। এখন আমি কমপ্লেন করছি, আমার কমপ্লেন লিখো। তারপর সাক্কারাই বলে, এমন অনেক মানুষ আছে বাড়িতে ঝগড়া করে চলে যায় আবার ফিরেও আসে, তার জন্য এরকম ড্রামা করতে হয় না। সুন্দরম নন্দিনীকে বলছিল, তোমাদের পুরো পরিবারই তো পাগল, তুমিও তো পালিয়ে গিয়েছিলে, আর নীলা তো তোমারই বোন। নন্দিনীও বুঝতে পারছে সাক্কারাইরা তার কমপ্লেন নেবে না। আবার শানমুগান নন্দিনীকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নন্দিনীও বাড়ি ফিরে দেখে তার মা দেবী এসেছে। সাক্কারাইও দুজন পুলিশ সদস্যদের নিয়ে ওই ফ্যাক্টরির আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো দেখছিল। অনেকক্ষণ দেখার পর কোনো কিছু না পেয়ে সাক্কারাই অন্য দুজনকে পাঠিয়ে দিয়ে একা একা দেখছিল। তখনই সাক্কারাই খেয়াল করে বাস স্টপের কাছে একটি সিসিটিভি ফুটেজে একটি মেয়েকে হেঁটে যেতে দেখা যাচ্ছে, আর মেয়েটি হাঁটতে হাঁটতে ওই বাস স্টপে গিয়ে দাঁড়ায়। আর এর কিছুক্ষণ পর একটি লাল রঙের মিনি মাইক্রোবাস এসে ওই মেয়েটিকে তুলে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা মাত্রই সাক্কারাই সোজাই বাস স্টপে চলে যায়। সাক্কারাই আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল। তখনই সাক্কারাই দেখতে পায় রাস্তার পাশে একটি আইডি কার্ড পড়ে আছে, আর এই আইডি কার্ডটি নীলার আইডি কার্ড। তার মানে গতরাতে যে মেয়েটিকে তারা তুলে নিয়ে গেছে সেটি নীলা। আর সাক্কারাই এখন স্পষ্ট বুঝতে পারছে নীলা কোথাও চলে যায়নি, নীলার কিডন্যাপ হয়েছে। সিন চলে যায় সিমেন্ট ফ্যাক্টরিতে। রেজিনা, ভাদি, বেলু, ত্রিলোক ফ্যাক্টরির ক্ষতির হিসাব করছে। ত্রিলোক তখনও বলছিল, আমার মনে হয় এই সব কিছু শানমুগানি প্ল্যান করে করেছে। কিন্তু রেজিনার কথা, তার জন্য প্রমাণ দরকার, আর আমরা ওকে বেশিক্ষণ প্রমাণ ছাড়া কাস্টডিতে রাখতে পারছি না। আবার আগুন লাগার কারণে ফ্যাক্টরির সকল এভিডেন্সও পুড়ে গেছে, তাই শানমুগানের বিরুদ্ধে কোনো এভিডেন্সও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে সাক্কারাই এসে রেজিনাকে ওই সিসিটিভি ফুটেজটি দেখায়। রেজিনা তো ভাবছিল নীলা হয়তো বা অন্য কোথাও চলে গেছে, কিন্তু রেজিনা এখন বুঝতে পারছে নীলার কিডন্যাপ হয়েছে।
সাক্কারাই ও রেজিনাকে জানায় যে সিসিটিভিতে দেখা যাচ্ছে রাত 10:15টার সময় নীলা ক্রস রোড বাস স্টপে দাঁড়িয়ে ছিল। জানা মাত্র রেজিনা ওই বাস স্টপে চলে যায়। সবাই তদন্ত শুরু করেছে, তবে শানমুকানকে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু রেজিনারা এটাই বুঝতে পারছে না নীলা এত রাতে একা এখানে কি করছিল। রেজিনা ডিসিপিকেও নীলার কিডন্যাপিংয়ের বিষয়টি জানিয়ে দেয়। এরপর গতরাতে সিসিটিভি ফুটেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায় গতরাতে লাল রঙের একটি মিনি মাইক্রো ভ্যানে করে নীলাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ওই মাইক্রো ভ্যানের কোনো নম্বর দেখা যাচ্ছে না, কারণ নম্বর প্লেট কাদা দিয়ে ঢাকা রয়েছে। তার মানে এটা সম্পূর্ণ প্ল্যান করে করা হয়েছে। এরপর সাক্কারি নীলাদের বাড়িতে যায় এবং নন্দিনীকে নীলার ওই আইডি কার্ডটি দেখিয়ে বলে, নীলা ওই রাতে বাস স্টপে কী করতে গিয়েছিল তোমরা কিছু জানো? কিন্তু নন্দিনীরাও এই বিষয়ে কিছুই জানে না। সাক্কারাই ধারণা করছিল নীলার হয়তো বা কারোর সাথে রিলেশন থাকতে পারে আর তার সাথে পালানোর জন্য যেতে পারে। এর জন্য সাক্কারাই নন্দিনীর কাছে জানতে চাচ্ছিল নীলা কি ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ছিল। নন্দিনী বলে না, ও এইসবে অ্যাক্টিভ নেই, আর ওর তেমন কোনো বন্ধুও নেই। ও সবসময় সব কিছু আমার সাথে শেয়ার করত। নীলার কাছে ফোন আছে শুনে সাক্কারাই নীলার নম্বরটিও নেয়। তবে নন্দিনী বারবার জানতে চাচ্ছে নীলার কি হয়েছে, তুমি আমাদের কাছে কি লুকাচ্ছ? সাক্কারাই বলে সিসিটিভি ফুটেজ বলছে মঙ্গলবার রাতে নীলা ক্রসরোড জাংশনের বাস স্টপে ছিল, আর সেখান থেকে একটি মিনি ভ্যানে করে নীলাকে কিডন্যাপ করা হয়েছে। শোনামাত্রই নন্দিনী আর দেবী কাঁদতে শুরু করে। কেউ এটা মুক্তিপণের জন্য করেনি। যদি মুক্তিপণের জন্য করতই তাহলে এতক্ষণে ফোন আসার কথা ছিল। তাহলে নীলাকে কে বা কারা কী কারণে কিডন্যাপ করলো? সাক্কারাই জানতে চায় আপনাদের কাউকে সন্দেহ হয়? দেবীর কথা হয়তো ওর বাবার কোনো শত্রু কাজটি করতে পারে। এদিকে রেজিনাও শানমুকানকে নীলার কিডন্যাপিংয়ের বিষয়টি জানাচ্ছে। রেজিনা বলে আজ সকালে এফআইআর ফাইল করা হয়েছে, কিন্তু শানমুকান বলছিল এই স্বপ্ন আপনাদের কালকেই করার কথা ছিল। আর শোনামাত্র রেজিনা রেগে ওঠে। আর তখনই ভাস্কর সে জানতে চায় শানমুকামকে কেন হ্যারেস করছেন। রেজিনা বলে তিলক স্যারই তো তার নামে কমপ্লেন করেছে। ভাস্কর বলে ও উদ্বোধনের দিন থেকে এই ফ্যাক্টরিতে কাজ করে আসছে, আর তিলকের সাথে আপনার কি সম্পর্ক সেটা আমি খুব ভালো করে জানি। ওকে ছেড়ে দিন আর ওর মেয়েকে খুঁজতে মনোযোগ দিন। এর জন্য বাধ্য হয়ে রেজিনা শানমুকানকে ছেড়ে দেয়। তবে এই খবরটি তিলকের কাছেও পৌঁছে গেছে। ভাস্কর ফেরা মাত্রই তিলক ভাস্করকে বলছিল ওকে ছাড়ানোর জন্য এত তাড়াহুড়োর কী ছিল? পুলিশ একটু প্রেশার দিলে সব স্বীকার করে নিত, তখন আমাদের ইন্স্যুরেন্সের টাকা পেতেও কোনো সমস্যা হতো না। এদিকে বাইরে বসে এক ব্যক্তি তিলকের সব কথা শুনছিল। তিলক ভাস্করের উপর রাগ করে বাইরে এসে স্মোক করছিল। তখনই পাশে থাকা ওই লোকটি বলে ওঠে, আমার নাম কোথান্ডা রামান, একজন এক্স ফায়ারম্যান। আপনার কোম্পানি যে ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে, আমি তাদের ফায়ার স্পেশালিস্ট। মানে আমার দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আপনি ইন্স্যুরেন্সের টাকাটা পাবেন। এদিকে সাক্কারাই তার মামার সাথে দেখা করে এবং জানতে চায় যে শানমুকানের কোনো শত্রু আছে কিনা। গুনা বলে ওঠে, তোমরাই তো বড় শত্রু। তাদের কথায় আমরা এটাও জানতে পারি সাক্কারাইয়ের এখানে পোস্টিংয়ের জন্য শানমুকানি এমএলএকে অনুরোধ করেছিল। সিন নীলাদের বাড়িতে। শানমুকান বাড়িতে ফিরেছে, তবে দেবীকে দেখে জানতে চায় তুমি এখনও যাওনি? দেবীর কথা, আমার তো সন্তান, আমি ওকে পেটে ধরেছি। শানমুকান বলে যখন ওদের ছোট রেখে আশ্রমে চলে গিয়েছিলে তখন তোমার মনে ছিল না? মানে দুজনই দুজনকে দুষছে। এজন্য নন্দিনী দুজনকেই থামিয়ে বলে যে সন্তানের কথা চিন্তা করে এখন অন্তত ঝগড়াটা বন্ধ করো। এর মধ্যে সাক্কারাই কল করে জানায় যে আমি নীলার বিষয়ে তথ্য নিতে নীলার স্কুলে যাচ্ছি, তুমি আসতে চাইলে আসতে পারো। কথা মতো নন্দিনী নীলার স্কুলে চলে যায়। স্কুলের ভিতরে কোনো পুরুষ লোকের প্রবেশাধিকার নেই বলে সাক্কারাই বাইরে দাঁড়িয়েই নন্দিনীর সাথে কথা বলছে। সাক্কারাই বলছিল নীলাকে খুঁজতে হলে আগে ওর দুনিয়া সম্পর্কে জানতে হবে। নন্দিনী বলে ওর ক্লাসমেট, ওর খোখো টিম এসবই ছিল ওর দুনিয়া। নন্দিনী আরও জানায় নীলা রোজ কোচিং করতে নাদাবুড়ে যেত। এরপর রেজিনা আর নীলা প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল জানায় নীলা খুব ভালো মেয়ে ছিল, সবসময় টপ মার্ক করত। রেজিনা জানতে চায় ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন। নীলার ক্লাস টিচার জানায় নীলা সবসময় খুব ভালো মার্কস পেত, ক্লাসে টপও করত। কিন্তু 10th গ্রেডে আসার পর আচমকায় ওর মার্কস কমে যাচ্ছে, পড়াশোনায় কেমন যেন অমনোযোগী হয়ে উঠেছিল। নীলার এক ক্লাসমেটও জানায় নীলা খুব ভয়ে ভয়ে থাকত, কিন্তু কাকে যে ভয় পেত তা আমরা জানি না। এটা শুনে নন্দিনী এখন ভাবছে একদিকে তাদের মা তাদের ছেড়ে চলে গিয়েছিল, আবার নন্দিনীও নীলাকে একা রেখে চলে গিয়েছে। তাই নীলা হয়তো কোনো সমস্যায় ছিল যেটা কাউকে সে শেয়ার করতে পারছিল না। এরপর সাক্কারাই নীলাদের কোচিং সেন্টারে গেলে নীলাদের টিউশন টিচার পুষ্পারাজের সাথে দেখা হয়। সাক্কারাইকে দেখেই পুষ্পারাজ বলে ওঠে, নীলা কিভাবে গায়েব হলো আমি কিছুই জানি না। ও আসতো, কোচিং করতো আর চলে যেত। কিন্তু সাক্কারাই জানতে চায় আমি তো নীলার নিখোঁজের কথা বলিনি, তুমি কি করে জানলে? পুষ্পারাজ বলে এখানে যে ছেলেরা আসে ওরা মেয়েদের পিছিয়ে পড়ে থাকে, ওরাই আমাকে বলেছে সন্ধ্যা 6:30টায় আবার আড্ডা দিতে আসবে, ওদের কাছ থেকে জেনে নিন। বলে পুষ্পারাজ তড়িঘড়ি করে চলে যায়।
অন্যদিকে রেজিনাকে দেখা যায় ভাদিবেলুর সাথে মন্দিরে যাচ্ছে। তখনই আদি একটি ভয়েস মেসেজ পাঠায়। আদি বলছিল, আমরা মুন্নারের ক্লিমেন্ট কান্ট্রি রিসোর্টে এসেছি, জায়গাটা খুবই সুন্দর, একবার তোমাকে আর বাবাকে নিয়ে আসবো। আবার সাক্ষারেকেও দেখা যায় পুষ্পরাজের কথা মতো ওই ছেলেগুলোর সাথে দেখা করতে কোচিং সেন্টারে নিচে এসেছে। সাক্ষারে নীলার সাথে কোচিং করা ওই ছেলেগুলোর সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এরপর কথায় কথায় নীলার প্রসঙ্গ তুললে ওরা জানায় ওদের মধ্যেই একটি ছেলে নীলাকে পছন্দ করত, কিন্তু হঠাৎ একদিন তাদেরই সমবয়সী অচেনা একটি ছেলে এসে এই ছেলেটিকে পিটিয়েছিল। এমনকি ছেলেটি সবসময় নীলাকে ফলো করত। ওদের মতে ছেলেটা কোনো বড় ঘরের হবে, না হলে এতটা সাহস হতো না। আর ওই ছেলে নীলার সাথে কিছু একটা করতে পারে, তবে তারা না জানে ওই ছেলের নাম, না জানে ঠিকানা। এজন্য সাক্ষারাই ওদের মায়না কল্যার উৎসব স্থলে নিয়ে যায়। কিন্তু এখানের অনেক ছেলেকে দেখালেও ওরা যে ছেলেটার কথা বলছে এখানে ওই ছেলেটা নেই। তবে ওরা নীলার সব থেকে কাছের বান্ধবী মালারের কথা বলে। এজন্য সাক্ষারাই রেজিনাকেও জানায় যে নীলাকে একটি ছেলে কিছুদিন যাবৎ ফলো করছিল, তবে ওর কোনো তথ্য আমি পাইনি। নীলার এক বান্ধবী আছে মালার, ও হয়তো বা কিছু জানতে পারে। মালার মূলত গ্রামের কাউন্সিলরের মেয়ে, এজন্য রেজিনা বলে একা যাওয়াটা ঠিক হবে না, আমিও আসছি। কথা মতো রেজিনা সে বাস স্টপে চলে যায়। সাক্ষারাইও এখানে অপেক্ষা করছিল। সাক্ষারাই ধারণা করছে মালারের বাড়ি এখান থেকে 100 গজ দূরে, তার মানে নীলা হয়তো মালারের সাথে দেখা করতে এসেছিল। তবে সত্যিটা মালারের সাথে দেখা করলেই জানা যাবে। এরপর রেজিনারা ওই কাউন্সিলর বাড়িতে গিয়ে নীলার কথা বলে যে মালার বান্ধবী নীলা 2 দিন যাবৎ নিখোঁজ। আমরা নীলার সম্পর্কে জানতেন, মালার সাথে একটু কথা বলতে চাই। কাউন্সিলর বলছিল, আমি জানি, ওর চিন্তাতেই তো 2 দিন যাবৎ না খেয়ে আছে। যেদিন থেকে এখানের লোকজন চাষাবাদ ছেড়ে ওই ফ্যাক্টরিতে কাজ শুরু করেছে সেদিন থেকে এই শহরে সর্বনাশ শুরু হয়েছে। কাউন্সিলরের কথা আমরা এটাও জানতে পারি 1990 সালে যখন এই সিমেন্ট ফ্যাক্টরিটি চালু হয়েছিল, তখন এই সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করতে আশপাশের গ্রামের থেকে মজদুররা এসে কাজ করেছিল। কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি যেদিন উদ্বোধন হয় সেদিন রাতে এখান থেকে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল, যাকে আর খুঁজে পাওয়া যায়নি। আবার ফ্যাক্টরি যেদিন পুড়ে গেল সেদিনও একটি মেয়ে নিখোঁজ হলো। তার মতে এই 2 ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে। তবে রেজিনা এসবে বিশ্বাসী না। রেজিনা কাউন্সিলরের সাথে অনুমতি নিয়ে মালারের সাথে কথা বলতে চায়, কিন্তু মালার কথা না বলে ঘর বন্ধ করে রেখেছে। রেজিনা যতই ডাকাডাকি করুক না কেন মালার কিছুতেই ঘর খুলছে না। আর এটা দেখে কাউন্সিলর এসে বলে ওঠে, এসব কি হচ্ছে? এরপর যদি কথা বলতে হয় ওয়ারেন্ট নিয়ে আসবেন। এর জন্য রেজিনারা বেরিয়ে যায়। তবে মালারের আচরণ একটু সন্দেহজনক মনে হচ্ছে। রেজিনাদের মনে হচ্ছে মালার হয়তো কিছু জানে কিন্তু লুকাচ্ছে, কিন্তু মালার পুলিশ দেখে ভয় পাচ্ছে। এই জন্য সাক্ষারাই নন্দিনীকে দিয়ে মালারের সাথে কথা বলানোর প্ল্যান করে। এই জন্য রেজিনা মুথু আর সাক্ষারাইকে রেখে সেখান থেকে চলে যায়। সাক্ষারাই নন্দিনীকে আসতে বলে। এদিকে ত্রিলোককে দেখা যায় রাস্তায় দাঁড়ানো কয়েকজন প্রস্টিটিউটের সাথে কথা বলছে। এর মধ্যে নন্দিনীও এসে পড়ে। তখনই সাক্ষারাই লক্ষ্য করে কাউন্সিলর তার ছেলেকে নিয়ে কোথাও চলে যাচ্ছে। এই জন্য সাক্ষারাইও তাদেরকে ফলো করে একসময় তাদের রাস্তা আটকে জানতে চায় এত রাতে ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন। নন্দিনীও এসে পড়েছে। আর নন্দিনীকে দেখা মাত্রই মালার বেরিয়ে এসে জানতে চায়, দিদি নীলার কোনো খোঁজ পেয়েছেন? নন্দিনী মালারকে বোঝায়, দেখ মালার, নীলা কারোর সাথে খুব বেশি মিশত না, আমিও দূরে থাকি, ও নিজের দুনিয়াতে থাকে, তুই যদি কিছু জেনে থাকিস বল। সাক্ষারাই বলছিল, কোচিং সেন্টারের ছেলেরা বলল নীলাকে একটি ছেলে ফলো করত, তুমি তাকে চিনে থাকলে আমাদেরকে বলো। মালার জানা সে অন্য কেউ নয়, ইন্সপেক্টর রেজিনার ছেলে আদি শ্যাম। আর এজন্যই মূলত মালার পুলিশকে দেখে এতটা ভয় পাচ্ছে। তবে সাক্ষারাই ভাবতেই পারছে না আদির মতো ছেলে এমনটা করতে পারে। সিন চলে যা পরবর্তী দিন। আমাদের সে লাল রঙের মিনি ভ্যানটিকে দেখানো হয়। পাশেই ঘরের মধ্যে কয়েকটি মদের বোতল আর একটি ফোন বেজে যাচ্ছে। অন্যদিকে আদিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। রেজিনা বারবার বলে যাচ্ছে, আমি জানি আদির একটু রাগ বেশি, কিন্তু ও কখনই কাউকে কিডন্যাপ করবে না। কাল সকালে তোরা ফিরে আসবে, আসলে আমি ওকে নিয়ে আসব। কিন্তু শানমুগানের কথা, ততক্ষণ আমরা চুপচাপ বসে থাকব। নন্দিনীও বলছিল, যদি কাল না ফিরে আর নীলাকে যদি ওই কিডন্যাপ করে থাকে তখন আপনি কি করবেন? এই জন্য রেজিনা আদির পাঠানো ওই ভয়েস মেসেজগুলোকে শোনায় এবং বলে যে একটি মেয়েকে কিডন্যাপ করে কেউ এমন মেসেজ পাঠাবে। তবে মালার বলে, ওকে আপনারা চিনেন না, নীলা কারোর সাথে কোনো পার্সোনাল কিছু শেয়ার করতো না, আমি ছিলাম ওর একমাত্র বন্ধু। আমি দেখতাম নীলা আদিকে দেখা মাত্রই ভয় পেত। মালার আরও জানায়, মালার লক্ষ্য করেছিল আদি সারাক্ষণ নীলাকে ফলো করে যাচ্ছে। এমনকি মালার একদিন স্কুল থেকে ফেরার পথে একটি বাড়ির পাশে নীলার স্কুটি দেখে দাঁড়ায়। বাইরে তখন আদির বন্ধুরা দাঁড়িয়েছিল। আর ভিতরে নীলার ব্যাগ দেখা মাত্রই মালার ঘরের মধ্যে গিয়ে দেখে আদি নীলার সাথে জবরদস্তি করছে। এরপর মালার নীলাকে নিয়ে এসেছিল। আর মালারের মুখে এসব কথা শুনে সবার মাথায় যেন গরম হয়ে যাচ্ছে। এই জন্য রেজিনা আদিকে কল করে, কিন্তু আদি রিসিভ না করে আদির বন্ধু মানি পিক করে। রেজিনা মানিকে বলে দেয়
আগামী 4 ঘন্টার মধ্যে তোমরা এখানে চলে আসবে। এরপর শানমুগানরা বাড়িতে ফিরে আসে। এদিকে আদি ইন্সপেক্টরের ছেলে, তাই রেজিনা তার ছেলেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এই জন্য শানমুগান ডিএসপির সাথে দেখা করে তাকেও বিষয়টি জানিয়ে রাখতে চায়। কিন্তু অন্যরাও বলছিল ডিএসপি তো ইন্সপেক্টরকে সাপোর্ট করার চেষ্টা করতে পারে, তাই ওরা না ফেরা পর্যন্ত অপেক্ষা করাটাই ভালো। অবশ্য গুণা বলছিল তাহলে আমি লোকজন নিয়ে মুন্নার চলে যাই। নন্দিনী বলে ও যদি নীলাকে কিডন্যাপ করেই থাকে তাহলে দলবল নিয়ে গেলে ও নীলার সাথে কিছু করে ফেলতে পারে, এজন্য এভাবে যাওয়াটা ঠিক হবে না। তবে নন্দিনী তার জন্য একটি আলাদা প্ল্যান করছে। এদিকে রামান তিলকের ঘুম হারাম করে দিয়েছে, এই জন্য তিলকের রেজিনাকে জ্বালাচ্ছে। তিলকের কথা যেভাবেই হোক ওকে থামাতে হবে। অবশ্য রেজিনা বলে দেয় যে শানমুগানের মেয়ে নিখোঁজ, আগে এই কেস সামলাতে হবে, এরপর ওর ব্যাপার দেখা যাবে। মূলত রেজিনা তো আদির কথা বলতে পারছে না। ফেরার সময় সাক্কারাইকে লক্ষ্মী কল করছিল। রেজিনা জানতে চায় কোনো সমস্যা। সাক্কারাই বলে ওকে মেলায় ঘুরতে নেওয়ার কথা ছিল। রেজিনা বলে তাহলে যাও, 24 ঘন্টা চাকরি না, চাকরির সাথে ব্যক্তিগত সব কিছু মিলিও না। তুমি চাও আমি সব কিছু দেখব, দরকার পড়লে তোমাকে ডাকবো। এই জন্য সাক্কারাই লক্ষ্মীকে নিয়ে মেলায় যায়। তবে ঘুরতে ঘুরতে সাক্কারাই পুষ্পারাজকেও দেখতে পায়। এখানের মানুষরা বিশ্বাস করে মায়না কোল্লাইয়ের এই 9 দিন দেবী তাদের মাঝেই থাকে, যে কোনো সময় যে কারোর মধ্যে থেকেই আত্মপ্রকাশ করতে পারে। এমন এক মহিলাকে দেখা যায় যার মধ্যে দেবী এসেছে। মহিলা বলছিল এই শহরের জন্য আমি কিছুই করব না, এবছর কোনো ফুল ফল কিছুই হবে না, কারণ এই শহরেই আমার এক বোনকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে, ও দূরে কষ্ট পাচ্ছে, তোমরা কেউ ওকে ওই শয়তানের হাত থেকে বাঁচাও। আর মহিলার কথা শুনেই সাক্কারের সন্দেহ হয় সে হয়তো নীলার কথা বলছে, এজন্য তার কাছে বারবার নীলার কথা জানতে চাচ্ছিল। কিন্তু এখানের ভক্তরা সাক্কারাইকে সরিয়ে দেয়, আর ওই মহিলার হাতে সবার কপালে ছাই লাগাতে শুরু করে। মানে এটা একটা কট্টর অন্ধবিশ্বাস বলতে পারেন। এরপর সাক্কারাই লক্ষ্মীকে নিয়ে ফিরে যাচ্ছিল, তখনই ভাদিভেলু কল করে দ্রুত সাক্কারাইকে তাদের বাড়িতে যেতে বলে। অন্যদিকে রামানকে দেখা যায় তিলক আর ভাস্করের সাথে মিটিং করছে। রামান তিলকের কাছে তার ব্যাংকের স্টেটমেন্ট দেখতে চাইছে, কিন্তু তিলক বলছে তার অ্যাকাউন্টেন্ট ছুটিতে, এই জন্য দিতে পারছে না। আবার পুলিশে কোনো তথ্য দিচ্ছে না, শ্রমিক ইউনিয়ন লিডার শানমুগনকেও পাচ্ছে না। এই জন্য রামান একটু সন্দেহ করছে। তবে ভাস্কর রামানকে একটু বোঝানোর চেষ্টা করে ওদের এখন বড় সমস্যা চলছে, এই জন্য একটু অপেক্ষা করতে হবে। সিন চলে যায় রেজিনার বাড়িতে। আদির সাথে অন্য যে 4 বন্ধু গিয়েছে, রেজিনা তাদের পরিবারকে ডেকে বলে দেয় যে তোমাদের ছেলেরা যদি কল করে বা তোমাদের বাড়িতে আসে, সাথে সাথে আগে আমাকে জানাবে, এটা তোমাদের সন্তানের জীবনের প্রশ্ন, তোমাদেরকে ডিসাইড করতে হবে। এরপর সবাই যখন চলে যাচ্ছিল তখনই সাক্কারা এসে পড়ে, আর এদেরকে দেখেই বলছিল এজন্যই আমাকে মেলাতে পাঠিয়েছিলেন। তবে রেজিনার কথা তুই তোর কাজ কর, আমার ছেলের বিষয়ে নাক গলাতে আসবি না। তারপরও সাক্কারাই বলছে আপনার কি আদির উপর কোনো ভরসা নেই? রেজিনা জানা আছে, কিন্তু সকাল থেকে ফোন বন্ধ। আবার সাইবার সেল থেকে জানা গেছে আধি ওই দিন 20 বার নীলাকে কল করেছিল, এমনকি লাস্ট কলও আধিরই ছিল। আধিও রকচটা স্বভাবের, এই জন্য রেজিনা ধারণা করছে আধি হয়তো নীলাকে প্রপোজ করেছে, নীলা রাজি হয়নি, আর সেই রাগে হয়তো বা আধি নীলাকে তুলে নিতে পারে। আবার বেশি জানজানি হয়ে যাবে দেখে রেজিনা আদির ফোনও ট্র্যাক করতে পারছে না। রেজিনা প্ল্যান করছিল সে নিজে ওখানে যাবে, কিন্তু আধি যদি কিছু নাও করে, শানমুগান যদি জানতে পারে রেজিনা সেখানে গিয়েছে, তাহলে শানমুগানের হাত থেকে বা শানমুগানের লোকেদের হাত থেকে আধিকে আর বাঁচানো সম্ভব হবে না। এই জন্য সাক্কারাই একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। রেজিনা শুধু বলে দেয় তুই শুধু ওকে আমার কাছে নিয়ে আয়, কেউ যেন কিছুই জানতে না পারে। এরপর সাক্কারাই মুন্নার চলে যায় এবং আধির বলা সেই রিসোর্টে গিয়ে দেখে এখানে সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড হওয়ায় এখানে কোনো রেজিস্টার মেনটেন করা হয় না। এই জন্য সাক্কারাই রুমগুলো চেক করে দেখছিল। তখনই একটি রুমের মধ্যে নন্দিনীকে পাওয়া যায়। মূলত পুলিশের উপর ভরসা করতে না পেরে নন্দিনী নিজে এখানে চলে এসেছে। এর মধ্যে শানমুগানও কল করলে নন্দিনী তাকেও জানিয়ে দেয় যে আদি তাদেরকে মিথ্যা বলেছে, ওরা এখানে নেই, তার মানে ওরাই নীলার কিডন্যাপ করেছে। নন্দিনী সাক্কারিকেও কয়েকটি হোটেলের নাম দেখায় যেগুলোতে নন্দিনী চেক করেছে, কোথাও আদিদের পাওয়া যায়নি। এজন্য সাক্কারাই নন্দিনীকে নিয়ে লোকাল থানার হেল্প নিয়ে অন্য যে রিসোর্টগুলো ছিল সেগুলো চেক করতে শুরু করে, কিন্তু কোথাও তাদের দেখা মিলছে না। তবে এর মধ্যে লোকাল পুলিশের কাছে খবর আসে যে চা বাগানের পাশের একটি রিসোর্টে একটি লাল রঙের মিনিভ্যান পার্ক করা আছে। শোনামাত্র সাক্কারাইরা সেখানে গিয়েই ওই মিনিভ্যানটি দেখতে পায়, তবে আশেপাশে কেউই নেই। সাক্কারাইরা ঘরের মধ্যে উকি দিয়ে দেখে ভেতরে একটি ফোন রাখা, আর তখনই মানিরা মদের বোতল নিয়ে আসছিল আর বলছিল একদিন আদির মতো আমিও মালারকে পটাবো। আরেকজন বলছিল আদির কথা মতো ওর মাকে ওর ফোন থেকে শেষ ভয়েস মেসেজটা পাঠাতে হবে। তবে শোনামাত্র সাক্কারাই বেরিয়ে এসে জানতে চায় আদি কোথায়, আর সাক্কারাইকে দেখা মাত্রই সবাই ভোদর। এদিকে নন্দিনীও জানালা দিয়ে আদির ওই ফোনটি এনেই ফোনের মধ্যে আদি আর নীলার ফটো দেখতে পায়।
তার মানে নীলাকে আদি কিডন্যাপ করেছে। এরপর সাক্কারায় ওদেরকে ধরে নন্দিনীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। অন্যদিকে শানমুকাণ্ড ভাবছে আদি হোটেলের কথা মিথ্যা বলেছে। আবার ওই 4 জনের পরিবারকে ডেকে নিয়ে তাদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। তার মানে রেজিনা ওর ছেলের ক্রাইম লুকাতে চেষ্টা করছে। এজন্য শানমুকান তার লোকজন নিয়ে রেজিনার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে তাদের যেতে দেখে কনস্টেবল রেজিনাকে জানানো মাত্রই রেজিনা তার সার্ভিস গান নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর শানমুকান লোকজন নিয়ে রেজিনার বাড়িতে ঢোকা মাত্রই নন্দিনীরা এসে পড়ে। নন্দিনী সবাইকে থামিয়ে শানমুকানকে বলে যে আপনাদের দুজনের মধ্যে শত্রুতাই এই সব কিছুর কারণ, যে জন্য আপনাদের বাচ্চারা মন খুলে আপনাদের কিছু বলতেও সাহস পায়নি। এই ছেলেগুলো আমাদের সব বলেছে আদি নীলাকে কিডন্যাপ করেনি। আদি আর নীলা একে অন্যকে ভালোবাসত, তাই ওরা পালিয়ে গেছে। এখন হয়তো ওরা মুম্বাইতে আছে। এরপর বাকি সবাই চলে যায়। সিন চলে যায় পরদিন সকালে। সাক্কারায় রেজিনাকে বলছে আমরা যেন কয়েকদিন ওদেরকে ফলো না করি, এই জন্য আদি আগে থেকে ভয়েস রেকর্ড করে ওর বন্ধুদের কাছে দিয়ে গিয়েছিল, যেটা ওরা প্রতিদিন আপনাকে পাঠিয়েছে। সাথে আদি তার ফোনে একটি ভয়েস ক্লিপও রেকর্ড করে রেখে গেছে, যেটা কিনা 1 সপ্তাহ পর আদি দিতে বলেছিল। সবার সামনে ওই ক্লিপটি প্লে করলে জানা যায় আদি এখানে তার আর নীলার কথা বলেছে। মূলত নীলা খুবই ভালো খো খো প্লেয়ার ছিল। এবছর খো খো টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিল। আর ফাইনাল ম্যাচের দিনই আদি প্রথম নীলাকে দেখে। আদি ইন্সপেক্টর রেজিনার ছেলে, একটু মাস্তান টাইপের, তাই নীলা আদিকে আগে থেকে জানত। আদি সেদিন নীলার সাথে ক্যাজুয়ালি কথা বলছিল, অবশ্য মালারও দূর থেকে দেখছিল। আবার এরপর একদিন নীলা মালারকে নিয়ে কেজিএফ মুভি দেখতে থিয়েটারে গেলে আদিরাও এসে পড়ে। আদিরা তখন হইহুল্লোড় করছিল। তবে ওই মায়ের সিনটা আসা মাত্রই নীলা লক্ষ্য করে আদি কান্না করছে। এরপর ব্রেক টাইমে আদির সাথে দেখা হলে নীলা আদিকে বলছিল কেমন গুণটা দেখা হয়ে গেছে, মায়ের সিন দেখে বাচ্চার মতো কাঁদছিলে। আদি বলে দেখো, কাউকে কিছু বলবে না। নীলার কথা আমার মুখ যদি বন্ধ রাখতে হয় তোমাকে খরচা করতে হবে, এই জন্য আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। আদি বলছিল ঠিক আছে, কোথায় যাবে বলো। নীলা শুধু বলে শুনশান কোনো একটি জায়গায়। ওই দিনও তাদের কথা বলার সময় মালার দেখেছিল। এরপর নীলার কথা মতো আদি নীলাকে শহরের পুরাতন কবরস্থানে নিয়ে যায়, যেই জায়গাটি একদমই শুনশান। এরপর আইসক্রিম খেতে খেতে দুজনের মধ্যে কথা হচ্ছিল। মূলত এখান থেকেই তাদের ভালোবাসার যাত্রাটা শুরু। তবে এরপর একদিন নীলা শানমুকানের সাথে মার্কেটে গিয়েছিল। রেজিনা তখন ইউনিয়নের এক সদস্যকে নিয়ে যাচ্ছে। এটা দেখে শানমুকান বাধা দেওয়ার চেষ্টা করায় দুজনের মধ্যে তুমুল তর্ক হয়েছিল। আর এটা দেখে নীলা বুঝতে পারছিল শানমুকান আর রেজিনা একে অন্যকে দেখতেই পারে না, সেখানে তাদের সম্পর্ক কীভাবে মানবে। অবশ্য আদি বুঝিয়েছিল সে তার মাকে মানাবে। এরপর আদি আবারও একদিন নীলাকে ওই কবরস্থানে নিয়ে যায়। আদি নীলার চোখে কাপড় বেঁধে নীলার সাথে খেলছিল। তখনই মজার ছলে আদি নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু নীলা একটু অস্বস্তি বোধ করছিল। নীলার সাথে সাথে রেগে যায় এবং আদিকে বলেই দেয় যে তোরা সব পুরুষরা একই রকম, তোদের শুধু এটাই চাই। তবে আদি বলছিল আমি এমনটা চিন্তা করিনি। নীলারও রাগ ঠান্ডা হলে নীলাও বিষয়টি বুঝতে পারে। আর এরপর তাদের সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। পুরো শহর জুড়েই ফ্যাক্টরির ওয়ার্কাররা বসবাস করে। আবার আত্মীয় তো আছেই। নীলা সবসময় ভয় পেত যদি কেউ তাদেরকে দেখে ফেলে। অবশ্য কেউ দেখে ফেললেও তাদেরকে বোকা বানাতে নীলা আর আদি একটি ভিন্ন পন্থা অবলম্বন করত। সবাই জানত আদি একটি গুন্ডা স্বভাবের, তাই যখনই আদি আর নীলাকে কেউ দেখে ফেলত তখন তারা এমন নাটক করত যেন আদি নীলাকে ডিস্টার্ব করছে। আর মালার যে ঘটনার কথা বলেছিল সেদিনও এমনটাই ঘটেছিল। কিন্তু নীলা চাইতো না আদিকে সবাই এমনটা ভাবুক। নীলা চাচ্ছিল এখান থেকে অন্য কোথাও চলে যেতে, যেখানে তাদেরকে দেখার কেউই থাকবে না। আদিও বলে সমস্যা কোথায়, আমরা চাইলেই তো দিল্লি, কলকাতা বা লন্ডনও চলে যেতে পারি। তবে যতদিন না যাচ্ছি ততদিন গুন্ডা হয়ে থাকতে হবে। তবে এর মাঝে একদিন ফ্যাক্টরির একটি ইস্যু নিয়ে রেজিনা শানমুকানের মধ্যে তুমুল ঝামেলা হয়। আর সেখানে মায়ের অপমান সইতে না পেরে আদিও তর্কে জড়িয়ে পড়ে। এতে করে নীলার আদি স্পষ্টই বুঝতে পারছিল তাদের বাবা মায়েদের লড়াই কখনই শেষ হবে না। কারণ এটা শুধু দুজনের মধ্যে লড়াই না, এই শহরের অর্ধেক মানুষ শানমুকানের পক্ষে, অর্ধেক রেজিনার পক্ষে। তারা যতই চেষ্টা করুক না কেন কোনো কিছুই হবে না। এই জন্য আদি বলছিল চলো তাহলে পালিয়ে যাই। তবে আদির এই কথার পর নীলা নন্দিনী, দেবী বা তার বাবার সাথেও কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু নীলা মনের কথা খুলে বলার মতো কাউকেই কাছে পাচ্ছে না। এই জন্য নীলা সিদ্ধান্ত নেয় সে পালিয়ে যাবে। তবে আদিকে বলা মাত্রই আদি বলছিল আমরা কি এখন পালাতে চেয়েছি? পড়াশোনা শেষ করে বাবা মাকে বলবো, তখন না মানলে পালিয়ে যাব। আর এজন্য তো একটা বয়স লাগে, তাই না? আর আমরা এখন কোথায় যাব? নীলার কথা তাহলে সেই বয়সে প্রেম করতে? ওই দিন তো খুব বড় বড় কথা বলেছিলে। নীলা আদিকে বোঝায় দেখো আদি, আমি তোমার সাথে থাকলে সেফ ফিল করি। কিন্তু আদি এখন কি করবে? নীলাও নাছর বান্দা, নীলা কাঁদছে। এই জন্য আদি বলে ঠিক আছে, তুমি কেঁদো না, আমরা এই শহর ছেড়ে চলে যাব।
এরপর এখান থেকে কখন কিভাবে কোথায় যাবে নীলাই সব প্ল্যান করেছিল। নীলাই আদিকে বন্ধুদের সাথে মুন্নার যাওয়ার ওই ট্রিপের প্ল্যান করতে বলেছিল। যেখানে যাবে সেখানে গিয়ে থাকা খাওয়ার খরচ সব কিছু নীলাই অ্যারেঞ্জ করেছিল। এমনকি আদিকে যেন না খোঁজা হয় এই জন্য নীলাই আদিকে আগে থেকে ওই ভয়েস মেসেজ রেকর্ড করে তার বন্ধুদেরকে দিয়ে তার মাকে এক একদিন এক একটা পাঠাতে বলেছিল, যাতে রেজিনাও সন্দেহ না করে। এরপর ওই রাতে নীলা আর আদি স্টেশনে নেমে যায় এবং মানিরা মুন্নার চলে যায়। মূলত এতক্ষণ আমরা যা কিছু দেখলাম আদি তার রেকর্ডে এমনটাই বলেছে। এই সব কিছু জানার পর এখন অন্তত সবার মধ্যে একটা স্বস্তি ফিরেছে, তাই সবাই চলে যায়। নন্দিনীও নীলার ফিলিংটা বুঝতে পারছে, কারণ নন্দিনীও একসময় এভাবেই এই শহর ছেড়ে চলে গিয়েছিল। নন্দিনী বলছিল, তখন আমার দম বন্ধ হয়ে আসতো, মাঝে মাঝে আমি বেহুশ হয়ে পড়তাম, ডক্টর বলেছিল এনজাইটির অ্যাটাক। কিন্তু এই শহর ছেড়ে চলে যাওয়ার পর থেকে এখন আর আমার সেই সমস্যা হয় না। নন্দিনীও এখন চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। 8:30টায় তার ট্রেন। তবে শানমোগান জানতে চাচ্ছিল যাওয়াটা কি খুবই জরুরি। নন্দিনীর কথা থেকেই বা কী করব। শানমোগানও বুঝতে পারছে তার ভুলটা কোথায়, তাই শানমোগান দেবীকে বলছিল, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। অন্যদিকে আজ পুজোর 4র্থ দিন। আজকের দিনে পুরনো মূর্তিকে বিসর্জন দিয়ে নতুন মূর্তি স্থাপন করা হবে। এজন্য সবাই দেবীর পুরাতন মূর্তি নিয়ে ওই জলাশয়ের দিকে যাচ্ছে। নন্দিনীকেও দেখা যায় স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তবে নন্দিনী লক্ষ্য করে এক পুলিশ সদস্য নীলাদের ওই মিসিং কেসটির তথ্য নিতে এসেছে। মূলত ক্রস চেক করে রিপোর্ট দেওয়াটা পুলিশের প্রসিডিওর, তাই সে তথ্য নিতে এসেছে। তবে স্টেশনের বোর্ডে থাকা যাত্রীদের নামের লিস্টে দেখা যায় নীলা গুয়াহাটি পর্যন্ত টিকিট কেটেছিল। কিন্তু নন্দিনীর কথা আদি তো বলল মুম্বাই গিয়েছে। নন্দিনীর এই বিষয়টা একটু সন্দেহ হয়। এজন্য স্টেশন মাস্টারকে আদি আর নীলার ফটো দেখায়। কিন্তু স্টেশন মাস্টার যা বলে তা পুরো কেসটিকে বদলে দেয়। স্টেশন মাস্টার জানায়, ওই রাতে তো এখান থেকে 2জন বয়স্ক লোক উঠেছিল, এরা তো স্টেশনে আসেইনি। তাহলে আদি আর নীলা কোথায় গেল? নন্দিনী সাক্ষারায়কেও জানানোর জন্য কল করে, কিন্তু বিসর্জনের এখানে প্রচুর শব্দ হচ্ছে। এই জন্য সাক্ষারায়ও ক্লিয়ারলি কিছুই বুঝতে পারছে না। এদিকে দেবীর মূর্তি বিসর্জন দেয়া হয়, বাচ্চারাও আনন্দে পানিতে ঝাঁপ দিচ্ছে। আর তখনই জলাশয়ের মধ্যে তারা আদি আর নীলার মরদেহ দেখতে পায়। একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে আছে। জানা মাত্র রেজিনা চলে এসেছে। সাক্ষারায় কনফার্ম করার জন্য নিজেও পানির মধ্যে নেমে দেখে। আর এরপর আদি আর নীলার বডি তুলে পোস্টমর্টমের জন্য হসপিটালে নেওয়া হয়। খবর পেয়ে শানমোগানরাও এসেছে। তারা কেউই ভাবেনি এমন কিছু হবে। রেজিনাও বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। অন্যদিকে সাক্ষারায় নীলার ব্যাগ চেক করতে গিয়ে দেখে ব্যাগের মধ্যে একটি ফটো আর সাথে একটি প্রেগনেন্সি কিট। এই জন্য তারা এখন ধারণা করছে হয়তো ওরা আত্মহনন করেছে। কিন্তু ডক্টর সাক্ষারায়কে ডেকে জানায় এটা কোনো আত্মহনন নয়, 2জনকে গলা কেটে খুন করা হয়েছে। ঘাসের কারণে তখন কাটা দেখা যায়নি। হারালো বড় কোনো ছুরি দিয়ে 2জনকে মারা হয়েছে। ডক্টর ধারণা করছে মরার আগে হয়তো একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিল, তাই সেভাবেই ছিল। লাঞ্চে কোনো পানি পাওয়া যায়নি, তার মানে মৃত্যুর পর তাদেরকে পানিতে ফেলা হচ্ছে। আর কম করে হলো 72 ঘন্টা বডি পানির নিচে ছিল। কিন্তু সাক্ষারায় জানতে চায় বডিতে এখনও ফুলেনি। ডক্টর বলে পানিতে থাকা কেমিক্যালের জন্য হতে পারে, তবে অনেক সময় পানিতে থাকার জন্য কারোর ডিএনএও পাওয়া যায়নি। সাথে আরও জানায় মেয়েটা প্রেগনেন্ট, ছেলের ডিএনএ ম্যাচ করাতে স্যাম্পল কালেক্ট করা হয়েছে। সব শোনার পর সাক্ষারায় ভাবছে এসব ওদের পরিবারকে সে কীভাবে বলবে, কিন্তু সত্যিটা তো তাদের জানাতেই হবে। এজন্য সাক্ষারায় ওদের পরিবারকেও জানিয়ে দেয়। আর এসব শোনার পর সবার পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। রাত নাগাদ পোস্টমর্টম হয়ে গেলে আদি আর নীলার বডিটিও যার যার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই পূজারি এসে শানমোগানকে বলছিল নীলা মায়েন্ডা কোলায়ের সময় মারা গিয়ে অনেক পুণ্যের কাজ করেছে, তাই পূজারি চাচ্ছে নীলার চিতার ছাই প্রসাদ হিসেবে সবার মধ্যে বিতরণ করবে। শোনা মাত্রই শানমোগান উত্তেজিত হয়ে ওঠে। এর মধ্যে সাক্ষারায়কে নিয়ে রেজিনাও এসেছে। পূজারি তখনও শানমোগানকে বলেই যাচ্ছে যে তুই ভগবানকে বিশ্বাস না করলেও এই শহরের সবার বিশ্বাসের ব্যাপার। তবে পূজারির কথা শুনে রেজিনাও পূজারিকে অ্যারেস্ট করতে বলছিল। তবে পূজারি গুনার কাছে জানতে চায় তুই কি বলিস। গুনা বলে আপনি যান, আমি পরে এসে কথা বলবো, আমাকে ছাড়া মায়ের না করলে হবে নাকি। পূজারি যাওয়ার সময় শুধু বলে যায় পতাকা বাতার দিনের মতো গায়েব হয়ে যাস না আবার। পূজারি চলে যেতে সাক্ষারায় গুনাকে বোঝাচ্ছিল তোমার বাড়িতে এত কিছু হয়েছে আর তোমার পূজারির কথায় যেতে হবে। গুনার কথা ভাইয়া তো সব মানে না। 20 বছর যাবৎ আমি এসব করছি, এটা আমাদের দায়িত্ব। এরপর সাক্ষারায় স্মোক করতে ঘরের পিছে গিয়ে দেখে কোচিং সেন্টারে সেই পুষ্পারাজ ঘরের পিছে ফুলের টবের মধ্যে কিছু একটা খুঁজছে। অবশ্য সাক্ষারায়কে দেখা মাত্রই পুষ্পার সেখান থেকে চলে যায়। অন্যদিকে রেজিনা শানমোগানের সাথে একা কথা বলে। মূলত ওরা যেহেতু একে অন্যকে ভালোবাসত আর মৃত্যুর সময় একে অন্যকে জড়িয়ে রেখেছিল,
তাই রেজিনা, আদি আর নীলার একসাথে সৎকার করতে চাচ্ছে। অবশ্য শানমুগান নন্দিনীদের জানালেও তারাও সম্মতি দেয়। এরপর দুজনকে শ্মশান ঘাটে নিয়ে একই চিতায় দুজনের সৎকার করা হচ্ছিল। তখনই শ্মশানে বসে থাকা ঈশ্বর বলে উঠছে, আমার দেবী মানবে না, এখন থেকে ছাগলের বলি দিলে হবে না, মানুষের বলি দিতে হবে, নয়তো দেবী শান্ত হবে না। এখন থেকে যার বলি চাইবে তাকেই বলি দিতে হবে। সাথে সাথে ঈশ্বরকে সরিয়ে দেয়া হয়। তবে সাক্কারায় শ্মশানে একজন কনস্টেবল ডিউটি লাগাতে বলে, কারণ কে জানে ওরা সে চিতা থেকে হাড় গরু নিয়ে যেতে পারে। সাক্কারায় যখন কনস্টেবলদের সাথে কথা বলছিল, সাক্কারায় লক্ষ্য করে পুষ্পরাজ চুপিসারে সেখান থেকে চলে যাচ্ছে। এই জন্য সাক্কারায় পুষ্পরাজের পিছু নেয়। আর পুষ্পরাজকেও দেখা যায় সেখান থেকে সোজা নীলাদের বাড়িতে গিয়ে সেই জায়গাটাতে কিছু একটা খুঁজছে। তবে সাক্কারাইকে দেখা মাত্র আবারও পুষ্পরাজ দৌড়ে পালিয়ে যায়। সাক্কারাইও থানায় কল করে দ্রুত পুষ্পরাজকে খোঁজার নির্দেশ দিয়ে দেয়। আর ওই ফুলের টবের কাছে গিয়ে টব সরাতেই সেখানে অন্যায় বাঁধা একটি ফোন পায়। নন্দিনীকে দেখালে নন্দিনী জানায় এটা নীলার ফোন, গত বছর ওর বার্থডেতে আমি ওকে গিফট করেছিলাম। নন্দিনীর যদিও পাসওয়ার্ড জানতো না, এই জন্য নীলা এবং আদির ডেট অফ বার্থ দিয়ে ট্রাই করে। অবশেষে তার বাবার ডেট অফ বার্থ দিলে ফোনটি খুলেও যায়। এরপর দেখা যায় ফেসবুক, টুইটার, ইনস্টা, এমনকি টিকটকেও নীলার অ্যাকাউন্ট রয়েছে। নীলা একটি মিসিং গ্রুপে পোস্টও করেছিল যে আম্মানির কি হয়েছে। নন্দিনী যতটুকু জানে নীলার আম্মানি নামে কোনো ফ্রেন্ড নেই। তবে আম্মানির কথা শোনা মাত্রই সাক্কারের মনে পড়ে মালারের বাবা তাদেরকে আম্মানির কথা বলেছিল। এই জন্য তারা কাউন্সিলরের কাছে চলে যায়। আর কাউন্সিলর জানায় 25 বছর আগের কথা, ওই সিমেন্ট ফ্যাক্টরি যেদিন উদ্বোধন হয়েছিল, ওই রাত ওই ফ্যাক্টরি বানানোর কাজ করা এক মজদুরের ঘর থেকে আম্মানি নামে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল। আম্মানির বয়স তখন 15 কি 16 হবে। পুরো শহর খুঁজেও আম্মানিকে আর পাওয়া যায়নি। অন্যদিকে মালার নন্দিনীকে জানায় যে আমরা শুনেছিলাম আম্মানি নিখোঁজ হওয়ার পর থেকে মায়ান্না কোলায় এত ধুমধাম করে পালন করা হয়। নীলা আম্মানির সম্পর্কে জানার পর থেকেই শুধু ওর বিষয়ে জানতে চাইত। এমনকি ও এমনিতে কারোর সাথে কথা না বললেও আম্মানির বিষয়ে যে কারোর সাথে কথা বলতে চাইত। একবার তো আমাকে নিয়ে পূজারীর সাথেও কথা বলতে যেতে চেয়েছিল। এরপর নন্দিনীরা ফিরে যাওয়ার সময় সাক্কারে জানতে চাচ্ছিল যে নীলাদের ওই ফেসবুক গ্রুপে মালার কাউকে চিনতে পেরেছে। নন্দিনী বলে পোস্টে মাত্র 3টি লাইক পড়েছিল। মালার, আদি আর ডক্টর ডেভিল নামে কোনো এক প্রাইভেট অ্যাকাউন্ট থেকে কেউ করেছিল। এর মধ্যে এক কনস্টেবল কল করে জানায় পুষ্পরাজ এখানে ব্যাচেলর থাকে, কিন্তু ওর ঘর তল্লাশি করে ওর বেডের নিচে একটি ব্রা পাওয়া গেছে। তার মানে পুষ্পরাজের চরিত্র নিয়ে এখন প্রশ্ন উঠছে। আবার আরেকজন কনস্টেবল ওয়ারলেসে জানায় মায়ান্না কোলার উৎসবস্থলে পুষ্পরাজের বাইকটি দেখা গেছে। শোনামাত্র সাক্কারাই আগে বাড়িতে গিয়ে আলমারি থেকে তার সার্ভিস গানটি নেয় এবং নন্দিনীকে সহ উৎসবস্থলে গিয়ে খুঁজতে খুঁজতে পুষ্পরাজকেও পেয়ে যায়। তবে পুষ্পরাজকে মারতে গেলে গুনার ওই সেলফি এসে বাধা দেয়। আর এখানে আমরা আরেকটি সিক্রেট জানতে পারি। পুষ্পরাজের মতে নীলার ফোনে একটি প্রাইভেট ফোল্ডার আছে, আর তার পাসওয়ার্ড হচ্ছে পেচি। ওই ফোল্ডারটি ওপেন করতেই সেলফি আর পুষ্পরাজের ঘনিষ্ঠ কিছু ফটো পাওয়া যায়। মূলত সেলফি আর পুষ্পরাজ অনেকদিন যাবতই পরকীয়া প্রেমে লিপ্ত আছে। এই জন্য সাক্কারাই সন্দেহ করছে নীলা তাদের ফটো তোলায় তারাই হয়তোবা নীলার আদির খুন করতে পারে। তবে পুষ্পরাজ বলে ওর সাথে আমার সম্পর্ক হয়েছে, এটাই আমার ভুল, কিন্তু আমি কোনো খুন করিনি। পুষ্পরাজের সেলফির থেকে আরও জানা যায় যে পুষ্পরাজ একদিন সেলফির সাথে দেখা করতে এলে নীলা সেখানে তাদেরকে একসাথে দেখে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ফটো তুলে রেখেছিল। তবে নীলা এতদিন পর্যন্ত কাউকে কিছুই জানায়নি। হঠাৎ একদিন নীলা আদিকে সাথে নিয়ে পুষ্পরাজকে ব্ল্যাকমেল করেছিল। নীলা বলেছিল 1 ঘন্টার মধ্যে তাকে 2 লাখ টাকা না দিলে তাদের ফটো সবাইকে দেখিয়ে দিবে। এই জন্য বাধ্য হয়ে পুষ্পরাজ টাকাটা দিয়ে দিয়েছিল। তবে এসব শোনার পর সাক্কারাও এখন কনফিউশনে পড়ে যাচ্ছে, কারণ এখানে যাকে যেমন দেখা যাচ্ছে বাস্তবে সে তেমন নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাস্তবতা এর ভিন্ন হতে পারে। আবার ওদের হঠাৎ করে 2 লাখ টাকাই কেন প্রয়োজন পড়ল? এদিকে নীলা টাকা নেওয়ার সময় পুষ্পরাজকে বলে দিয়েছিল টাকাটা আমাদের খুবই দরকার, আর ফোনটি আমি ঘরের পিছে ফুলের টবের মধ্যে রেখেছি, সেখানে একটি ফোল্ডারও আছে। নীলা যাওয়ার সময় পাসওয়ার্ডটি বলে গিয়েছিল। এখন সাক্কারাইদের খুঁজে বের করতে হবে নীলাদের হঠাৎ করে 2 লাখ টাকা কেন প্রয়োজন পড়েছিল। তবে ওই রাতেই ঝড়ো বাতাসের কারণে দেবীর মূর্তি পড়ে গিয়ে কয়েকটি দোকান ভেঙে যায়। এই জন্য সবাই এখন ভাবছে দেবী হয়তো বা কোনো কারণে অনেক রেগে গেছে। পুলিশও সেই জলাশয়ের আশেপাশে এভিডেন্স কালেক্ট করছে। অন্যদিকে নন্দিনীকে দেখা যায় বাবা মাকে নীলার ফোনের ওই ভিডিওগুলো দেখাচ্ছে, কারণ নীলা পোকামাকড়ের ফটো তুলতো, ভিডিও ধারণ করত। নন্দিনীর কথা এখনকার বাচ্চারা ফোন পেলে শুধু সেলফি তোলে, আর আমাদের নীলা কতটা ক্রিয়েটিভ কাজ করত। এদিকে ত্রিলোকদের ফ্যাক্টরির এগেনস্টে একটি বড় ঋণ নেওয়া আছে। এখন পরিশোধের সময়ও পার হয়ে গেছে। ব্যাংক বারবার নোটিশ পাঠাচ্ছে। ত্রিলোক ভেবেছিল যে ইন্স্যুরেন্সের টাকাটা পেলে সে ঋণ পরিশোধ করে দিবে, কিন্তু রামান যদি ঋণের কথা জানতে পারে
তাহলে সে ভাববে তিলকই হয়তোবা ইন্স্যুরেন্সের টাকা পেতে ফ্যাক্টরিতে আগুন দিয়েছে। এদিকে সাক্কারায় সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখে রামান লোকজন নিয়ে ইন্সপেকশন করছে। মূলত রামানের সন্দেহ হচ্ছে হয়তো মেইনটেনেন্স ল্যাকিং থাকার কারণে আগুন লাগতে পারে, তবে তার কিছু কারণও আছে, যেমন জেনারেটর রুমে ডিজেলের ক্যান রাখা, আবার দেয়ালে পেইন্টিং করতে রঙের সাথে ব্যবহারের জন্য থিনার এনে রাখা, এমনকি ওয়াচম্যানের তথ্য মতে যে দরজা সবসময় ভিতর থেকে লক করা থাকে সেটা এখন বাইরে থেকে লক করা। আবার স্থানীয় ফায়ার স্টেশন সঠিকভাবে তদন্ত না করে তিলকের কথা মতো রিপোর্ট দিয়েছে। এই সব কিছু এখন রামানকে ভাবাচ্ছে। তবে তাদের কথার মধ্যেই গুনার শ্বাসকষ্ট হয়, গুনা বাইরে গিয়ে বসে। সাক্কারায়ও বাইরে এলে গুনা জানায় যে পুষ্পরাজা সেলভির বিষয়ে আমি আগে থেকেই জানি, এতে সেলভির কোনো দোষ নেই, আমারই সমস্যা, এই জন্য ডক্টরও দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। গুনা সাক্কারাইকে অনুরোধ করেও বলে এই বিষয়টা যেন কেউ জানতে না পারে। তবে তখন এক কনস্টেবল কল করে জানায় রেজিনা ওই জলাশয়ে গিয়েছে। সাথে সাথে সাক্কারাই সেখানে চলে যায়। যদিও একমাত্র ছেলের খুন হয়েছে, তারপরও রেজিনা নিজেই তার ছেলের খুনিকে খুঁজে বের করতে চায়। এর মধ্যে ডগ স্কোয়াডের একটি কুকুর কিছু একটা গন্ধ পেয়ে সবাইকে জঙ্গলের দিকে নিয়ে যায়। আর জঙ্গলের একটি ভিতরে গিয়েই কয়েকটি তাঁবু পাওয়া যায়। মূলত মায়না কল্যাণের উপলক্ষে আসা ঈশ্বরণ আর কোট্টাইরা এখানে এসে থাকে। তবে তাদের সম্পর্কে প্রচলিত আছে যে মান্না কোলাইতে এখন তো ছাগল আর মুরগি কাটা হয়, তখন ওরা কবরস্থান থেকে লাশ তুলে তুলে খেত। আর শহরে যদি কারো মৃত্যু না হতো ওরা খাওয়ার জন্য খুনও করে ফেলত। তবে এইসব এখন বন্ধ হয়ে গেছে। এদিকে তাঁবুর পাশে একটি গুহার মধ্যে তল্লাশি করতেই সেখানে পাথরের গায়ে আম্মানিকে আঁকানো দেখা যায়। কিন্তু আম্মানি নিখোঁজ হয়েছিল 25 বছর আগে। আম্মানির সাথে নীলার নিখোঁজেরই বা কী কানেকশন থাকতে পারে তাও বোঝা যাচ্ছে না। তবে গুহার ভিতরে তল্লাশি করেই কিছু চুল এবং রক্ত পাওয়া যায়। আর এখন এটাই সন্দেহ বাড়াচ্ছে। ফরেন্সিক থেকে দ্রুত স্যাম্পল কালেক্ট করা হয়। কনস্টেবলরা তখন বলাবলি করছিল যে ফ্যাক্টরি যেদিন উদ্বোধন হলো সেদিন একটি মেয়ে নিখোঁজ হয়েছিল, তখন মায়নাকোল্লায় চলছিল। আবার ফ্যাক্টরি যেদিন পুড়ে গেল সেদিনও মায়নাকোল্লায় চলছিল, আর একটি মেয়ে নিখোঁজ হলো। আর এখানের গুহাতে রক্ত দেখে মনে হচ্ছে ওদের বলি দেয়া হয়েছে। আবার নীলাদের সৎকারের দিন ঈশ্বরণও মানুষের বলির কথা বলেছিল, এই জন্য ঈশ্বরণের তাঁবু তল্লাশি করা হয়। আর ঈশ্বরণের তাঁবুতেই আম্মানি আর নীলার ফটো পাওয়া যায়, সাথে একটি বক্সের মধ্যে 2 লাখ টাকা। সব কিছু দেখে বোঝা যাচ্ছে এখানে হয়তোবা তারা ব্ল্যাক ম্যাজিক করেছে। তার মানে ঈশ্বরণী নীলার আধিকে কিছু একটা করেছে। এই জন্য ঈশ্বরণকে উৎসবের ভিতর থেকে অ্যারেস্ট করা হয়। তবে ঈশ্বরণকে অ্যারেস্ট করায় ঈশ্বরণের অ্যারেস্টের প্রতিবাদে সবাই থানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। ভিতরে ঈশ্বরণকেও আটকে রাখা যাচ্ছে না, ঈশ্বরণ পুলিশ সদস্যদেরকে মেরে সরিয়ে দিচ্ছে। এর জন্য সাক্কারায় পানির পাইপ এনে ঈশ্বরণকে পানি মেরে মেরে শান্ত করে। এর মধ্যে ঈশ্বরণের অ্যারেস্টের কথা শুনে ডিএসপি এসে পড়ে। ডিএসপির কথা এটা খুব সেন্সিটিভ ইস্যু, উৎসবের মধ্যে ওকে ধরে এনেছ। রেজিনা বলে ওই আমাদের প্রাইম সাসপেক্ট। আমাদের বিশ্বাস নিখোঁজ হওয়ার আগে নীলার আদির সাথেও দেখা হয়েছিল। প্রমাণ হিসেবে নীলার 2 লাখ টাকা পাওয়া গেছে, তবে এখনও মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। আমাদের মনে হচ্ছে মানুষের বলি দেয়া হয়েছে। আর তখনই গুহাতে পাওয়া ওই চুল আর রক্তের ল্যাব রিপোর্ট এসে পড়ে, যাতে দেখা যাচ্ছে সেগুলো কোনো মানুষের নয়। আর এটা জানার পর ডিএসপি এখন মনে করছে রেজিনা ইমোশন থেকে হয়তো বা এসব করছে। আর আজ এটা নিয়ে একটা বড় ইস্যু হতে পারত। তাই ডিএসপি রেজিনাকে কেস থেকে সরিয়ে দিয়ে কয়েকদিনের ছুটিও দিয়ে দেয়। সাথে ডিএসপি সাক্কারাইকেও বলে যায় আমাদের হাতে সময় খুবই কম, যত দ্রুত পারো ওর মুখ খোলাও, দেখো কোনো কানেকশন পাও কিনা। সাক্কারাইও ধারণা করে যে পূজারীকে জিজ্ঞাসাবাদ করলে কিছু জানা যেতে পারে। এর জন্য সাক্কারাই পূজারীর সাথে দেখা করে। এরপর ঈশ্বরণের ব্যাপারে পূজারী জানায় ও আগে এমনটা ছিল না, ও ফ্যাক্টরিতে ইলেকট্রিশিয়ানের কাজ করত। ঘরে ওর একমাত্র ছোট বোন ছিল, আর তার নামই ছিল আম্মানি। ফ্যাক্টরি উদ্বোধনের দিন আম্মানি নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজে ওকে পাওয়া যায়নি। তখন থেকে ঈশ্বরণ পাগলের মতো হয়ে গেছে। এই জন্য ঈশ্বরণ প্রতি বছরই মায়না কল্যাণের সময় এখানে এসে দেবীর কাছে প্রার্থনা করে আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয়। এমনকি ওর বোনের নামে মন্দির দেওয়ার জন্য তিলে তিলে টাকা জমাচ্ছে। পূজারী থেকে সব জানার পর সাক্কারাই ঈশ্বরণের কাছে জানতে চায় যে ওই রাতে নীলার আতি তোমার কাছে কেন গিয়েছিল, আর তুমি ওই টাকাই বা কোথায় পেলে। সিন সেই রাতে নীলার আতি ঈশ্বরণের সাথে দেখা করে ঈশ্বরণকে কাউকে খুন করতে বলেছিল, কিন্তু ঈশ্বরণ বলছিল ছাগল মারা আর মানুষ মারা এক না, আমি এসব পারবো না। তখন আদি ওই 2 লাখ টাকা দেখিয়ে বলছিল তুমি যদি আজকেই ওই শয়তানটাকে মেরে ফেলো তাহলে এই টাকা তোমাকে দিয়ে দেব। তবে ওই টাকা দেখা মাত্রই লোভে পড়ে ঈশ্বরণ ছুরি দেখিয়ে আদির থেকে ওই টাকাটা ছিনিয়ে নেয়। এরপর আদির সাথে ধস্তাধস্তি হলে ঈশ্বরণ ছুরি ফেলে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। মূলত ঈশ্বরণ যেহেতু ছাগল আর মুরগি বলি দিত, নীলা ভেবেছিল টাকার জন্য ঈশ্বরণ হয়তো মানুষকেও মারতে পারবে। তবে ঈশ্বরণের মুখে ওই রাতের বর্ণনা শোনার পর সাক্কারাইও এখন ভাবছে সে কোন দুনিয়াতে বসবাস করছে, যেখানে তারা ভেবেছিল
দুটি ছেলে মেয়ে ভালোবেসে পালিয়ে গিয়েছে, সেখানে তারা কাউকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা নিয়ে আবার আরেকজনকে দিয়ে কারোর খুন করিয়ে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু এমন কি ঘটেছিল যে যেন নীলা কাউকে খুন করতে চেয়েছিল। এদিকে আজ বিকেলেই নীলার পেটের বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট দেওয়ার কথা। এজন্য সাক্কারায় রিপোর্ট আনতে হসপিটালে গিয়ে দেখে নন্দিনী আগে থেকে এসে বসে আছে। তবে ডক্টর যা জানায় তার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। ডক্টর জানায় নীলার পেটের বাচ্চা আধীন না, আর নীলা বেশ কিছুদিন যাবতই বারবার ধর্ষণের শিকার হয়েছিল। ডক্টরের মুখে এটা শোনা মাত্রই নন্দিনী বেহুশ হয়ে পড়ে যায়। সিন পরবর্তী দিন। আদি আর নীলার বডি জলাশয়ের কোন দিক থেকে ফেলা হচ্ছে সেটা নির্ধারণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে তাদের সমপরিমাণ ওজনের ভারী কিছু বস্তু ফেলা হচ্ছে, কিন্তু বডি যেখানে পাওয়া গিয়েছিল কোনোটাই সেখানের আশেপাশেও যাচ্ছে না। অবশ্য কিছু সময় অপেক্ষা করার পর একটি বেলুন সেখানে গিয়ে আটকে পড়ে, মানে যেখানে বডিটি পাওয়া গিয়েছিল। মূলত এখান থেকে মোটরের মাধ্যমে পানি নেওয়া হয়, আর এই জায়গাটাতে মোটরটা বসানো। তার মানে মোটর চালু হওয়ার সাথে সাথেই বডিটি এখানে এসে আটকে গিয়েছিল, আর এজন্য এখন বডিটি কোথা থেকে ফেলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে নন্দিনী এখন হসপিটালে, কিন্তু নন্দিনী বলছে আমি সুস্থ আছি, আমার কিছু হবে না, চলো বাড়িতে চলে যাই। তবে নন্দিনী মুখ ধুতে গিয়েই আয়নায় নিজের চেহারা দেখা মাত্রই আবারও বেহুশ হয়ে যায়। এই জন্য নন্দিনীকে সাথে সাথে আইসিইউতে নেওয়া হয়। খবর পেয়ে রেজিনা এবং ভাদি বেলিও এসেছে। আবার নন্দিনী কোয়েম্বাটুরে যে সাইকিয়াট্রিস্টের থেকে ট্রিটমেন্ট নিত তাকেও এখানে ডাকা হয়েছে, কিন্তু সাইকিয়াট্রিস্টকে ডাকায় শানমুগান রেগে যাচ্ছিল। তার কথা আমার মেয়ে পাগল না, এই জন্য রাগ করে বেরিয়ে যায়। রেজিনাও পিছে পিছে যাচ্ছিল। আবার দেবীর কথাও জানা যায় নন্দিনীর যখন 12 থেকে 13 বছর, তখন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে একের সময় এক এক জায়গায় চলে যেত। একদিন তো কবরস্থানে চলে গিয়েছিল। ডক্টর কিছু বলতে পারছিল না। তখন অনেকে বলেছিল যে আশ্রমে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু শানমুগান এসবে বিশ্বাসী নয়। আর তখন থেকে শানমুগান আর দেবী দুজন দু জায়গায় থাকে। আবার শানমুগানের কথা, নন্দিনী যখন ছোটবেলায় প্রথমবার বেহুশ হয়েছিল আমরা ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। শহরের মানুষগুলো তখন মনে করছিল আমার মেয়েটা মনে হয় পাগলই হয়ে গেছে, কোয়েম্বাটুরে গিয়ে অনেক ভালো আছে, তাই ওর যদি কোনো সমস্যা থেকেই থাকে ওখানে গিয়ে দেখাবে। এদিকে রেজিনা এখন ডিএনএ রিপোর্টের রেজাল্ট জানে না, তাই শানমুগান রেজিনাকেও জানায় যে নীলার পেটে আদির বাচ্চা ছিল না, নীলার ধর্ষণ হয়েছিল। রেজিনাও ভাবছে এত ছোট মেয়ের সাথে কে এটা করতে পারে। শানমুগানের কথা, ওকে আমি ধরতে পারলে কোনো কেস হবে না, আমি নিজে হাতে ওকে মারব। অন্যদিকে জলাশয় সেই স্থানে মার্ডার ওয়েপনটিও পাওয়া যায়, তবে এখন এটা ল্যাবে নিয়ে টেস্ট করে দেখতে হবে এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা। জায়গাটি ফ্যাক্টরি একদম পিছে। যে রাতে ফ্যাক্টরিতে আগুন লাগলো নীলারা ওই রাতে এখানে কি করছিল? আবার নীলাকে এতদিন যে ধর্ষণ করে আসছিল নীলা তাকে ওই রাতেই মেরে শহর থেকে পালানোর প্ল্যান করেছিল। তার মানে এমনটাও হতে পারে যে নীলা যাকে মারতে চাচ্ছিল সেই ওদেরকে খুন করেছে। সাক্কারাই এটাও বুঝতে পারছে নীলার সিক্রেট যেন কেউ জানতে না পারে, সেজন্যই আদি নীলাকে নিয়ে ওই লাভ স্টোরির গল্প বানিয়েছিল। তখনই আইটি স্পেশালিস্ট ওই লোকটি এসে সাক্কারাইকে জানায় যে ওই ফেসবুক গ্রুপে ডেভিল ডক্টর নামে একটি অ্যাকাউন্ট আছে যে নীলাসহ নীলার খোখো টিমের কয়েকজন মেয়েকে ফলো করছে। হতে পারে এই সেই লম্পট। তবে খোখো টিমের কথা শুনে সাক্কারাই মালারের সাথে দেখা করে এবং জানতে চায় নীলার আর কোনো বন্ধু আছে কিনা বা কোনো ছেলেরা এখানে আসতো কিনা। মালার জানা এখানে কোনো ছেলে ঢুকতে পারে না। তবে তখনই তিলককে ওই স্কুলের ভিতরেই দেখা যায়। মালার জানা একমাত্র তিলক স্যারেরই পারমিট আছে, কারণ সে আমাদের খোখো টিমের মালিক। সাক্কারাইও খেয়াল করে তিলক মেয়েদের সাথে একটু বেশি ফ্রেন্ডলি, বিভিন্ন বাহানায় তাদের এখানে ওখানে হাত দিচ্ছে। অবশ্য তিলকের সাথে নীলার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মালার জানায় তিলক স্যার তো নীলাকে সবসময় ইন্সপায়ার করত, আর সত্যি বলতে এখানকার সব মেয়েই তিলক স্যারের জন্য পাগল। সাক্কারায়ের এবার তিলকের উপর সন্দেহ হচ্ছে। এই জন্য সাক্কারায় মালারকে দিয়ে তিলকের ব্যবহৃত পানির বোতলটি কালেক্ট করে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে ল্যাবে পাঠিয়ে দেয়। এরপর সাক্কারাই রামানকে কল করে এবং তার তদন্তের বিষয়ে জানতে চাইলে রামান জানায় আমার তো তিলককে খুব সুবিধার মনে হচ্ছে না, আমাকে ঘুষ দিয়ে কেস ক্লোজ করতে চাচ্ছে। আবার ঘটনার দিন সে সবার পরে সেখানে বসেছিল, কারণ ওই রাতে সে উরাইওয়ারের গেস্ট হাউসে ছিল। তবে রামানের মুখে গেস্ট হাউসের কথা শুনেই সাক্কারাই তিলকের সেই গেস্ট হাউসে চলে যায়। ভিতরে তখন কেউই নেই। এজন্য সাক্কারাই ছাদের দিকে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। আর তখনই দেয়ালে সেই সকল কীটপতঙ্গের ফটো দেখা যায় যেগুলো নীলা তুলেছিল। তার মানে নীলার সাথে তিলকের কোনো কানেকশন নিশ্চয় আছে। এই জন্য সাক্কারাই ডিএসপিকেও জানায়, কিন্তু ডিএসপি কোনো প্রমাণ ছাড়া এসব বিশ্বাসই করতে চাচ্ছে না। ডিএসপি সোজা বলে দেয় তোমরা যদি এভাবে তদন্ত করতে থাকো তাহলে আমাকে অন্য কাউকে দিয়ে কেসটি সলভ করাতে হবে। তবে ডিএসপি যেহেতু তিলকের খুব কাছের লোক তাই এমন বলাটাই স্বাভাবিক। আবার সাক্কারাই ধারণা করছে
ত্রিলোকি হয়তো সেদিন আগুন লাগিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, আর নীলা আদিকে নিয়ে ওকে মারতে অপেক্ষা করছিল। এরপর তিলক ওদের দুজনকে খুন করে পানিতে ফেলে এখান থেকে চলে গেছে। তবে তিলক যে ওই রাতে এখানে আসবে নীলারাই বা কী করে জানবে? সাক্কারায় কোনো হিসাবই মেলাতে পারছে না। অন্যদিকে রামানকে দেখা যায় একটি হার্ডওয়্যারের দোকানে থিনার কিনতে গিয়েছে, আর সেখানে কাজ করা এক মজদুরকে কিছু টাকা দিলে সে রামানকে বেশ কিছু তথ্যও দেয়। অন্যদিকে মার্ডার ওয়েপন অনেক দিন পড়ে থাকায় সেখান থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে না। যেটাও পাওয়া গেছে সেটা খুবই অল্প, যা দিয়ে কারোর সাথে ম্যাচ করানো সম্ভব হচ্ছে না। এদিকে নন্দিনীরও জ্ঞান ফিরেছে। শানমুকান রেজিনাকে বলছিল, না জানি কতদিন যাবৎ আমার মেয়ের সাথে এমনটা হচ্ছিল, ওই শয়তানটাই বা কে? তখনই সাক্কারাই তিলকের কথা বলে। সাক্কারাই বলে এমনিতে মেয়েদের প্রতি দুর্বল, এজন্যই হয়তোবা খোকো টিম শুরু করেছিল। আবার তিলকের ফার্ম হাউসে পাওয়া নীলার তোলা ফটো, তিলকের সে রাতে ফ্যাক্টরিতে দেরিতে যাওয়া, সব কিছু তিলকের প্রতি সন্দেহ তৈরি করে দিচ্ছে। এদিকে ফিঙ্গারপ্রিন্ট না পাওয়ায় তিলককে অ্যারেস্ট করা যাচ্ছে না। তবে রেজিনা শুধু জানতে চায় ও এখন কোথায় আছে। এজন্য সাক্কারাই তিলককে খুঁজতে আবারও তিলকের ফার্ম হাউসে চলে যায় এবং দেখে তিলক একটি মেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই মেয়েটিকে উৎসবের স্থানে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল। এজন্য সাক্কারাই রেজিনাকেও কল করে বিষয়টি জানিয়ে দেয়। এরপর রেজিনা শানমুকান মিলে তিলকের গাড়ি থামিয়ে তিলককে মারতে মারতে ফ্যাক্টরিতে নিয়ে যায়। অন্যদিকে তিলক যে মেয়েটিকে নামিয়ে দিয়েছিল, সাক্কারাই তাকে খুঁজতে খুঁজতেই দেখে এ তো রজনী। তার মানে তিলক রজনীকে নিয়ে গিয়েছিল। সাক্কারাই রজনীর কাছে তিলকের কথা জানতে চায়। রজনী বলে, আমি হিজড়া বলে ভেবো না যে আমিও ঠান্ডা করি, আমরা খুব ভালো বন্ধু। সাক্কারাইয়ের কথা, তোমরা বন্ধু হলে এভাবে গোপনে কেন গেস্ট হাউসে গিয়েছিলে? রজনী বলে, তোমাদের মতো মানুষদের জন্য। সাক্কারাই বলে, দেখো এটা ধর্ষণ মামলা। কিন্তু রজনীর কথা, তিলক স্যার কোনো মেয়েকে ধর্ষণ করতেই পারে না, কারণ তার তো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, তার ছেলেদের প্রতি ইন্টারেস্ট। তবে খোখো টিমের মেয়েদের সাথে এমন ব্যবহারের বিষয়ে রজনী জানায় একমাত্র আমার সাথে আর ওই ছোট্ট মেয়েদের সাথেই সে মন খুলে কথা বলতে পারে। আর এই জন্যই মূলত তিলক এখনও বিয়ে করেনি এবং সবসময় মেয়েদের সাথে ঘনিষ্ঠ থাকার চেষ্টা করে। সাক্কারও এখন বুঝতে পারছে সে বড় একটি ভুল করে ফেলেছে, তাই দ্রুত বেরিয়ে যায়। রেজিনাকে কল করলেও রেজিনাও কল পিক করছে না, কারণ রেজিনা শানমুকান তখন তিলককে পেটাচ্ছে। অবশ্য তিলককে মেরে ফেলার আগেই সাক্কারা ওই ফ্যাক্টরিতে গিয়ে রেজিনাদেরকে বাধা দেয় এবং জানায় ভুলটা তারই ছিল। সিন চলে যায় পরবর্তী দিন। সেই সাইকিয়াট্রিস্ট নন্দিনীর সাথে কথা বলছে। মূলত নন্দিনীর এভাবে বারবার বেহুশ হয়ে যাওয়া নিয়ে সে সন্দেহ করছে নীলার মতো নন্দিনীর সাথে হয়তো বা কিছু একটা ঘটেছিল, তবে নন্দিনী তা মনে করতে পারছে না। অবশ্য এরপরই দেখা যায় নন্দিনী তার ছোটবেলার একটি ঘটনার স্বপ্ন দেখছে। আসলে নন্দিনীর ছোটবেলাতেও নন্দিনী নীলার মতো শিকার হয়েছিল, কিন্তু নন্দিনী এই বিষয়টি কারোর সাথে শেয়ার করেনি, নিজের মধ্যে চেপে রেখেছিল। এই জন্যই নন্দিনী বারবার বেহুশ হয়ে যেত। সিন চলে যায় থানায়। রামানকে দেখা যায় থানার সামনে থাকা পুলিশ জিপের পিছে কিছু একটা চেক করছে। এরপর স্থানীয় এক লয়ারের কাছে গেলে সেও জানায় ফ্যাক্টরিটি অনেকদিন যাবৎ লস চলছিল, বেতন বোনাস কিছুই দিতে পারছিল না, বন্ধই হয়ে যাওয়ার উপক্রম। এই জন্য শানমুকান ওয়ার্কারদের জন্য একটি নতুন কন্ট্রাক্ট বানিয়েছিল। এদিকে গত রাতের মার খেয়ে তিলক এখন হসপিটালে, আর ছেলের এই অবস্থা দেখে ভাস্করও কাঁদছে। তখনই রামান ভাস্করের সাথে দেখা করতে আসে। রামান বলে, ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্ট অনুযায়ী যে কোনো কারণে যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ওয়ার্কারদের 1 বছরের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিবেন। আশ্চর্যজনকভাবে ফ্যাক্টরিতে আগুন লাগলো অথচ কেউ মারাও গেল না, এটা আপনার ভাগ্য। রামান আরও জানায় তার তদন্তে সে জানতে পেরেছে ফ্যাক্টরিতে শানমুগানে আগুন দিয়েছে, আর শানমুগানকে আগুন ধরাতে রেজিনা নিজে ওই থিনারগুলো এনে দিয়েছিল। একদিকে যেমন মজদুর রেজিনার কথা বলেছিল, আর রামান নিজেই জিপের পিছে থিনারের গন্ধ পেয়েছে। রামান আরও জানায় ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্টে তিলক নয় ভাস্কর সাইন করেছিল। মূলত ভাস্কর, শানমুগান এবং রেজিনা একটি ডামি স্ট্রাইকের প্ল্যান করে ওয়ার্কারদের ফ্যাক্টরি থেকে সরিয়ে দিয়েছিল যাতে কারো কোনো ক্ষতি না হয়। এরপর প্ল্যান মতো আগুন দিয়ে শানমুগান তার দায় স্বীকার করে পুলিশের কাছে স্যারেন্ডার করত, আর এটা করলে ভাস্কর ইন্স্যুরেন্স কোম্পানির পুরো টাকাটা পেয়ে যেত। কিন্তু শানমুগানের মেয়ে নীলা নিখোঁজ হয়, পুরো প্ল্যানটি উল্টে যায়। রামান আরও বলে ফ্যাক্টরি বহুদিন যাবৎ লসে চলছিল, দেউলিয়া ঘোষণা করলে, বন্ধ করে দিলে এখানে কাজ করা মজদুররা পরিবার নিয়ে বিপদে পড়ে যেত। এই জন্য আপনি, রেজিনা আর শানমুগান প্ল্যান করে ফ্যাক্টরিটি পুড়িয়ে দিয়েছেন যাতে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া যায়। তবে রামানের কথা শুনে ভাস্কর বলে, আপনি নিশ্চয়ই ভাবছেন শানমুগান ওয়ার্কারদের জন্য, রেজিনা শহরের জন্য, আর আমি ইন্স্যুরেন্সের টাকার জন্য এসব করেছি। এটা অর্ধেক সত্যি। আমরা সব কিছু আমাদের পরিবারের জন্যই করেছিলাম, আমাদের সন্তানদের জন্য করেছিলাম। কারণ ইন্স্যুরেন্সের টাকা এলে আমার ছেলে সেই টাকা পেত, ওর ফিউচার সেটেল হয়ে যেত। রেজিনা শানমুগানে ভেবেছিল এখান থেকে ওরা যে শেয়ারটা পাবে তা দিয়ে ওদের সন্তানদের ভবিষ্যৎ হয়ে যাবে। প্ল্যান এমনটাই ছিল, কিন্তু বাস্তবে কি হলো?
এজন্যই মানুষ বলে বাবা মায়ের কর্মফল সন্তানদের ভোগ করতে হয়। এই ছিল মূলত ওই ফ্যাক্টরির আগুনের রহস্য। এবার বাকি নীল আর আদির খুনের রহস্য। এদিকে রেজিনার উপর রাগ করে ভাদিবেলু বাড়ি থেকে চলে যাচ্ছে। আবার দেবী ও শানমুগানকে দোষারোপ করে যাচ্ছে। তবে বিনা দোষে ত্রিলোককে এভাবে মারধর করার জন্য রেজিনা আর শানমুগান নিজেদের দোষ স্বীকার করে ডিএসপির কাছে আত্মসমর্পণ করে। খবর পেয়ে সাক্ষারায় ছুটে আসে। তবে যাওয়ার সময় শানমুগান শুধু বলে যায় ওদের খুনিকে খুঁজে বের করো। এই জন্য সাক্ষারায় থানায় ফিরেই নিজের মতো করে তদন্ত শুরু করে। রামানো সব সত্যিটা জানার পর এমনভাবে রিপোর্ট দিচ্ছে যাতে তার ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যায়। সাক্ষারায় জানতে পেরে সাইন করে দেয়। তখনই লক্ষ্মী এসে জানায় যে নন্দিনী হসপিটাল থেকে মিসিং। সাথে সাথে সাক্ষারায় হসপিটাল চলে যায় আর ডক্টরের কাছে জানতে পারে নীলার মতো নন্দিনীও ছোটবেলায় অ্যাবিউজের শিকার হয়েছিল, কিন্তু নন্দিনী নিজের মধ্যে সব চেপে রেখেছে। ডক্টরের কথা শুনে সাক্ষারায় ভাবছে হয়তো নন্দিনীকে যে অ্যাবিউজ করেছিল সে বুঝতে পেরেছিল যে থেরাপি দিলে নন্দিনী সব মনে পড়ে যেতে পারে, এজন্যই হয়তো সেই নন্দিনীকে গায়েব করেছে। তবে তখনই সাক্ষারায়ের মায়ের দেখাশোনা করা ওই মহিলাটি কল করে জানায় যে আজ রাতে সে ডিউটি করতে পারবে না। এজন্য লক্ষ্মী বলছিল আমি মায়ের দেখাশোনা করব, তুমি নন্দিনীকে খুঁজতে বেরিয়ে যাও। এরপর সাক্ষারায় লক্ষ্মীকে বাড়িতে দিতে এসে জানতে পারে তারা আসার আগে নন্দিনী এসেছিল, তবে কিছু না বলেই চলে গেছে। সাক্ষারায় আলমারি খুলে দেখে তার গান নেই। মূলত নন্দিনী জানতো সাক্ষারায় তার গান এখানে রেখে যায়, তার মানে নন্দিনী গানটি নিয়ে গেছে। আর নন্দিনীকেও দেখা যায় সেই পুরাতন কবরস্থানে গান হাতে দাঁড়িয়ে আছে। আবার চাদর মুড়িত এক ব্যক্তিকেও নন্দিনীর দিকে আসতে দেখা যায়। এদিকে সাক্ষারায় নন্দিনীকে খুঁজতে নন্দিনীদের বাড়িতে এসেছে, কিন্তু এখানেও নন্দিনী নেই। সেলভিও কিছু বলতে পারছে না। সেলভি ধারণা করছিল কোম্বাটুরে যেতে পারে, আবার শানমুগান জেলে, দেবীও আশ্রমে। সেলভি ধারণা করছে নন্দিনী হয়তোবা গুনাকে কিছু বলে যেতে পারে, তবে গুনার ফোনও বন্ধ। এজন্য সেলভি বলছিল ওই রাতেও যদি মন্দিরে পতাকা ওঠাতে না যেত তাহলে নীলা তাকে বলে যেত। সাক্ষারায় জানতে চায় গুনা পতাকা ওঠাতে গিয়েছিল। সেলভি বলে হ্যাঁ, প্রতি বছরই সেই তো মাথার খুলি বহন করে, কিন্তু সাক্ষারি তো সেদিন পূজারীকে বহন করতে দেখেছিল, সেখানে তো গুনা ছিল না। আবার সেদিন পূজারী বলে গিয়েছিল পতাকা ওঠানোর দিনের মতো আবার গায়েব হয়ে যেও না। সেলভিও বলছে নীলা যে রাতে গায়েব হলো সে অনেক ক্লান্ত অবস্থায় সকালে বাড়ি ফিরেছিল। সাক্ষারায়ের তখন মনে পড়ে যে ফ্যাক্টরিতে আগুন লাগার দিন গুনা তো সেখানে ছিল না। তখনই সাক্ষারায় ঘরের দেয়ালে একটি ফটো দেখতে পায়। সেলভিও বলছিল ছোটবেলা ভাইয়া ওদের বকা দিলে দুই বোনই আমাদের এখানে চলে আসতো, পরে বড় হয়ে আসা বন্ধ করে দেয়। সাক্ষারায় শুধু জানতে চায় ওরা যখন আসা বন্ধ করে দিয়েছিল তখন ওদের বয়স কত ছিল। সেলভি বলে 12 থেকে 13 হবে। সেলভি এখন বুঝতে পারছে এটা অন্য কেউ নয়, গুনাই সব করেছে। আর দেয়ালে গুনার সাথে ফটোটাও এসবই প্রমাণ করছে, কারণ নীলার ব্যাগে এমন একটি ফটোই ছিল। হয়তো নীলা সেটা ঈশ্বরকে দিতে চেয়েছিল। সাথে সাথে সাক্ষারায় বেরিয়ে যায়। এদিকে কবরস্থানে নন্দিনীর কাছে আসা লোকটি অন্য কেউ নয়, গুনা। গুনা নন্দিনীকে বলছে তুমি যেমন আজ আমাকে ডেকেছ সেদিন নীলা আমাকে ডেকেছিল। সিন সেই রাতে নীলার কল পেয়ে গুনা এসে বলছিল ফ্যাক্টরি আগুন দেখে ভয় পাচ্ছ। সাথে সাথে নীলা গুনাকে চর মেরে দেয়। আদিও তখন ওই ছুরি নিয়ে তেড়ে আসছিল, কিন্তু ওই সময় ফ্যাক্টরির ট্যাঙ্কার বিস্ফোরিত হয়, সেই ওয়েবে সবাই পড়ে যায়। আর এই সুযোগে গুনা ওই ছুরি নিয়ে আদি আর নীলাকে গলা কেটে পানিতে ফেলে দিয়েছিল। গুনা নন্দিনীকে বলছে যে আমি পুলিশের কাছে স্যারেন্ডার করতে চেয়েছিলাম, কিন্তু আমি সাহস পাইনি। এদিকে সাক্ষারায় গুনার ফোন লোকেশন ট্রেস করে জানতে পারে গুনা পুরাতন কবরস্থানে আছে, তাই সাক্ষারায় ওইদিকে আসছে। নন্দিনীও কাঁদছে। গুনাও নন্দিনীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। গুনা বলছিল আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু নন্দিনী কাঁদতে কাঁদতে বলছে তোমাকে দেখলে তো আমার ঘৃণা হয়। তখন আমি ছোট ছিলাম, তোমাকে কত ভরসা করতাম, কত সম্মান করতাম, আর এখন আমি কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারি না, কোনো পুরুষকে আমি ভরসা করতে পারি না। সব কিছুই তোমার জন্য। গুনা জানতে চায় তাহলে তোমার বাবাকে কেন জানাওনি, আর তোমার বোনকে কেন একা রেখে গিয়েছিলে? কিন্তু নন্দিনী কেন চলে গিয়েছিল নন্দিনী নিজেও বলতে পারছে না। নন্দিনী খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, আর গুনাও সেই সুযোগটা কাজে লাগিয়ে নন্দিনী থেকে গানটা নিয়ে নেয়। আর তখনই সাক্ষারায় এসে পড়ে। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একসময় নন্দিনী ওই গান নিয়ে সাক্ষারায়ের সামনে গুনাকে শ্যুট করে মেরে ফেলে। এরপর সাক্ষারায় নন্দিনীকে বলে তোমার আর নীলার সাথে যা হয়েছে কাউকে কিছু বলার দরকার নেই, কিন্তু নন্দিনীর কথা সত্যিটা সবার জানা উচিত। বছরের পর বছর যেটা আমি মনের মধ্যে চেপে রেখেছি তা এখন প্রকাশ করতে হবে। তবে এমন ঘটনা কি শুধু নন্দিনী আর নীলার সাথেই ঘটেছে, নাকি নন্দিনী আর নীলার মতো আরও অনেক ভিকটিম আছে? আর গুনার মতো এমন কত লম্পটি বা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? ওই মেয়েরা কি পারবে এদের শাস্তি দিতে? নন্দিনী বা এখন কি করবে? তবে তা জানতে আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না, কারণ এই সিরিজের সিজন 2 এসে পড়েছে। সিজন 2তে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর সিজন 2 দেখতে হলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। খুব শীঘ্রই সিজন 2 এর গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।